আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের অর্থনীতির দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম। আজকে আমরা ক্লাসে পড়ব অর্থনৈতিক অর্থব্যবস্থা। সো তোমরা আর কয়েকজন জয়েন হও, তারপর আমরা ক্লাসটা শুরু করব। আর আমাকে একটু জানাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং তোমরা ঠিকঠাক সবকিছু দেখতে পাচ্ছ কিনা, এবং তোমরা সাথে খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। তোমরা সবাই দ্রুত জয়েন হয়ে যাও, এরপরে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? তোমরা যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা। সানজিদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকাশ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। প্রিন্স, নুসরাত, উম্মে সাথী, রাইসা, আনিকা, শরীফ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা যারা যারা আছো একটু দ্রুত জয়েন হয়ে যাও সবাই, আর পরে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? সানজিদা আশি জানাইছো যে অল ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম বাদশা, আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আজকে ওয়ান টাইম দেখলাম। ভাইয়া, তুমি এর আগে তাহলে সমাজকর্ম প্রথম পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এই ক্লাসগুলো হয়তো মিস করেছো, এই জন্য আমাকে দেখোনি। সো রেগুলার কিন্তু ক্লাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা অনেকেই জয়েন হয়ে গেছো, আর সবাই কি খাতা কলম নিয়ে বসছো? এটা একটু ডান লিখে জানো যে সাথে খাতা কলম আছে, ঠিক আছে? এরপরে আমরা ক্লাসটা শুরু করে দিব। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, সবাই সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, এবং আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা শুধু একটু জানাও যে সবাই খাতা কলম নিয়ে বসছো কিনা, একটু ডান লিখে দাও। এর বাহিরে আর কোনো কমেন্ট করবে না, এবং তোমরা যদি কোনো আউটসাইড কমেন্ট করো অথবা কমেন্ট সেকশন এসে আলতু ফালতু টপিক নিয়ে কথা বলো, তাহলে সোজা তোমাদের কোর্স থেকে কিন্তু রিমুভ করা হবে, ঠিক আছে? সো ক্লাসটা মনোযোগ দিয়ে করো। সমাজকর্ম নাই, এর জন্য হয়তো দেখো নাই, তোমার সমাজকর্ম নাই এর জন্য আর কি, ঠিক আছে? শাওন, আচ্ছা, আজকে আমরা অর্থনৈতিক অর্থব্যবস্থা এই টপিকটা নিয়ে পড়বো। এই টপিকটা মেনলি তোমাদের গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেকে তোমরা লিখতেছো ডান, ঠিক আছে, তার মানে অল ক্লিয়ার। হ্যাঁ, তো এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আর এখন তোমরা আর কোনো কমেন্ট করার প্রয়োজন নেই, তোমরা শুধু ক্লাসটা দেখবা এবং আমি যে জিনিসগুলো নোট করতে বলবো সেই জিনিসগুলো তোমরা নোট করবা, ঠিক আছে? আর কোনো বাড়তি কমেন্ট করবা না, বাড়তি কমেন্ট করলে কিন্তু আমাদের টিম রেডি আছে, সরাসরি তোমাদের রিমুভ করা হবে। আর সবাই ক্লাসটা ঠিক মনোযোগ দিয়ে দেখো। আর আজকের ক্লাসে আমরা পড়বো অর্থনৈতিক প্রথম পত্রের অর্থনৈতিক অর্থব্যবস্থা এই টপিকটা নিয়ে। এই টপিকটা মূলত তোমাদের গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের প্রথম ক্লাসে তোমাদের তাসমাম স্যার একটা সৃজনশীলের জন্য তোমাদের একটা টপিক পড়িয়েছিল। আজকে আমি তোমাদের দ্বিতীয় ক্লাসে অর্থনৈতিক অর্থব্যবস্থা এই টপিকটা পড়াবো। এই টপিক থেকে তোমরা 2 নাম্বার যে সৃজনশীলটা তোমাদের মানে দ্বিতীয় সৃজনশীল, তোমাদের কি পরীক্ষায় লিখতে হবে 7টা সৃজনশীল। 7টা সৃজনশীলের মধ্যে একটা অলরেডি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের ইনশাল্লাহ দ্বিতীয় সৃজনশীলটাও কমপ্লিট হয়ে যাবে। তো এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমাদের 20 মার্ক অলরেডি এখান থেকে কমপ্লিট, ঠিক আছে? আর এমসিকিউ তো দুই একটা এখান থেকে অবশ্যই কমন পাবা ইনশাল্লাহ। আর আজকে আমরা এই টপিকটা এমন ভাবে শিখবো যেন এই টপিকটা আজকে এখানে কমপ্লিট হয়ে যায়, এটা যেন আর পড়তে না হয়, এবং আজকে এটা আমরা একদম ঠিকভাবে বর্ণনা করে আলোচনা করব। আর এই টপিকটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? অর্থনীতির মধ্যে মোটামুটি এই টপিকটা সবচেয়ে বেশি সহজ। আর এইখান থেকে যদি তুমি অ্যান্সার গুলো করতে পারো তো ইজিলি তোমার 10 নম্বর এখান থেকে কি একদম কমন।
সো অনেকে তোমরা চলে আসছো, আমরা তাহলে এখন ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, সিয়াম কমেন্ট করেছে যে স্যার কোন চ্যাপ্টার থেকে শুরু করছেন। আসলে ভাই আমরা হচ্ছে অর্থনীতিটা তোমাদের যেহেতু 7টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, তো এই 7টা সৃজনশীল যেন তোমরা অ্যান্সার করতে পারো, ওই 7টা সৃজনশীলের জন্য আমরা তোমাদের 7টা টপিক পড়াবো। ওই 7টা টপিক তোমরা মেইনলি যদি ভালো করে পড়ো, তোমাদের সৃজনশীল নিয়ে টেনশন করতে হবে না, তোমার 7টা সৃজনশীল চোখ বন্ধ করে লিখতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, আমরা তাহলে এখন ক্লাসে শুরু করে দিই। তাহলে দেখো, প্রথমে আমরা আজকে কি পড়বো, আমাদের টপিকের নাম হচ্ছে অর্থব্যবস্থা, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। আমরা এই 3টা টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু প্রথমে আমরা অর্থনৈতিক অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করব। এখন অর্থনৈতিক অর্থব্যবস্থার বিষয়টা কি? এখন অর্থনীতি বিষয়টা তো আমরা বুঝি যে এখানে হচ্ছে একটা দেশের ইকোনমি, এটা একটা দেশের হইতে পারে বা একটা মানুষের হইতে পারে বা একটা কোম্পানির হইতে পারে, একটা প্রতিষ্ঠান হইতে পারে, যে কোনো ক্ষেত্রে হইতে পারে। অর্থনীতি কি একটা অর্থ ব্যবস্থা। তো এই অর্থ ব্যবস্থা কয় রকমের হইতে পারে? অর্থ ব্যবস্থা মূলত হচ্ছে 4 রকমের হইতে পারে। তো এই 4 রকমটা কি কি? 4 রকমটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হয়, মিশ্র অর্থ ব্যবস্থা হয়, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হয় এবং ইসলামিক অর্থ ব্যবস্থা হয়। এই 4টা অর্থ ব্যবস্থা হয়। তো তোমরা যেহেতু খাতা এবং কলম নিয়ে বসেছো, সবাই এটা কি নোট করে ফেলো যে অর্থনৈতিক অর্থ ব্যবস্থা কয় রকমের হয়? 4 রকমের হয়। 1 নাম্বার হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, 2 নাম্বার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, 3 নাম্বার মিশ্র অর্থব্যবস্থা এবং 4 নাম্বার ইসলামিক অর্থব্যবস্থা। তো এই 4টা লিখে হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাও যে ডান, মানে হচ্ছে তাহলে আমি বুঝে নেব যে তোমরা এটা লিখেছো। তো এটা তোমরা হচ্ছে খাতার মধ্যে নোট করো। এটা কিন্তু তোমাদের 1 নং মানে হচ্ছে ক নাম্বারের যে প্রশ্নটা, এখানে কিন্তু আসে যে অর্থনৈতিক অর্থব্যবস্থা কয়টা বা হচ্ছে কয় প্রকার বা কি কি, বা অর্থনৈতিক অর্থব্যবস্থার নামগুলো লেখো। এইভাবে কিন্তু ক বিভাগে মানে হচ্ছে 1 নম্বরের যে প্রশ্নটা থাকে এটার মধ্যে আসে। আবার এটা কিন্তু ভেঙে ভেঙে এমসিকিউতেও আসে যে নিচের কোনটি হচ্ছে অর্থ ব্যবস্থার নাম। সমাজতান্ত্রিক থাকতে পারে, ধনতান্ত্রিক থাকতে পারে, ইসলামিক থাকতে পারে অথবা মিশ্র থাকতে পারে, 4টাই থাকতে পারে। তখন কি ওই 1 2 3, হ্যাঁ 3টে উত্তর হবে, তখন হচ্ছে ঘ নাম্বার ওইটা উত্তর হবে। অথবা তোমার একটাও থাকতে পারে কিন্তু অ্যান্সার। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের ক নাম্বারেও আসে এবং এমসিকিউতেও আসে। সো এটা তোমরা খাতায় লিখে একটু ডান লিখে জানাও যে তোমরা এটা লিখেছো। শাহজালাল বলছে স্যার আমি সেকেন্ড ইয়ারে কি ইকোনমিক্স নিতে পারবো? এটা তুমি তোমার কলেজের টিচারদের সাথে কথা বলে দেখতে পারো। তবে তুমি যদি এখন সেকেন্ড ইয়ারে উঠে থাকো, তো এখন এই সময় এসে আর চেঞ্জ না করাই ভালো, ঠিক আছে? আর অর্থনীতি ফার্স্ট পেপারটা কিন্তু একটু টাফ। তো 1 বছরের মধ্যে তোমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা কমপ্লিট করো, কিন্তু টাফ হয়ে যাবে। তো তুমি অলরেডি যে সাবজেক্টটা পড়তেছো এটা একটু মন দিয়ে পড়ার চেষ্টা করো। আচ্ছা, আম, হাফসান হুমায়ুন লেকচার ডান, ঠিক আছে। মোহাম্মদ ফয়সাল স্যার আবার বলেন। আচ্ছা, অর্থনৈতিক অর্থ ব্যবস্থা হচ্ছে 4 প্রকার। প্রথমটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, দ্বিতীয়টা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তৃতীয়টা মিশ্র অর্থ ব্যবস্থা এবং চতুর্থটা ইসলামিক অর্থ ব্যবস্থা। সিয়াম বাদশাহ ডান লিখছি স্যার, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তো আমরা এই 4টা সম্পর্কে তো জানলাম, এখন 4টা কিভাবে কাজ করে বা কেন কাজ করে এটা বলতে কি বোঝে, এখন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমটা দেখি। তাহলে এই যে আমরা যেটা বললাম যে অর্থ ব্যবস্থা হচ্ছে 4 প্রকার, তাহলে আমাদের এখানে প্রথমেই কি আছে যে গুরুত্বপূর্ণ অর্থ ব্যবস্থা, অর্থাৎ পৃথিবীতে বর্তমানে প্রচলিত অর্থ ব্যবস্থা কয়টা? এই 4টা। পৃথিবীতে বর্তমান অর্থ ব্যবস্থা কয়টা আছে? 4টা আছে। তাহলে 4টা কি কি? 1 নাম্বার ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে কি বলে? ব্যক্তিগত অবস্থাও বলা যায়, অর্থব্যবস্থা বলা যায়, অথবা পুঁজিবাদী অর্থব্যবস্থাও বলা যায়। তাহলে এটা কি আরো দুইটা নাম আছে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কি আরো দুইটা নাম আছে। দুইটা নাম কি কি? একটা হচ্ছে ব্যক্তিগত অর্থব্যবস্থা, আর একটা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। তাহলে তোমরা যে 4টা সিরিয়াল করে লিখেছো, ওই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার পাশে হচ্ছে এই দুইটা নামও লিখে নাও। প্রথমটা কি লিখবা? ব্যক্তিগত অর্থব্যবস্থা, এবং দ্বিতীয়ত পুঁজিবাদী অর্থব্যবস্থা। এরপরে 2 নম্বরে আছে কি? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কি আরো দুইটা নাম আছে, একটা হচ্ছে রাষ্ট্রীয় অর্থব্যবস্থা অথবা নির্দেশমূলক অর্থব্যবস্থা। তাহলে পাশে পাশে হচ্ছে এই নামগুলো লিখে নাও। তারপর 3 নম্বরে কি আছে? মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা কি নাম একটাই, এখানে আদারওয়াইজ আর কোনো নাম নেই। আর মিশ্র অর্থব্যবস্থাটা কিভাবে কাজ করে এটা আমরা একটু পরে জানবো। এবং সর্বশেষ আমাদের
ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা এটা কি, আমরা নাম শুনে বুঝতে পারছি যে এটা হচ্ছে ইসলাম ধর্মের সাথে কানেক্টেড, সেই জন্য এটার নামটা হচ্ছে ইসলামিক অর্থব্যবস্থা। তাহলে আমাদের প্রচলিত অর্থব্যবস্থা কয়টা? চারটা। প্রচলিত অর্থব্যবস্থা কয়টা? চারটা। চারটা কি কি? এক, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা; দুই, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা; তিন, মিশ্র অর্থব্যবস্থা; চার, ইসলামী অর্থব্যবস্থা। তাহলে এই জিনিসটা তোমরা লিখে নাও, এরপর আমরা পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, তোমরা সবাই লিখেছো। আরশি, তুমি হচ্ছে কমেন্টে লিখেছো, খুবই ভালো, ধন্যবাদ। তবে খাতায় লিখলে কিন্তু এটা বেশি ভালো হবে, এটা তোমার খাতাতেই থাকবে। আর কমেন্ট করলে এটা কিন্তু পরে আর তোমারই মনে থাকবে না যে কই কমেন্ট করছিলা। ঠিক আছে? তো আমরা প্রথমে এখন দেখবো হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা একটা কেমন, যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা বিদ্যমান, যে অর্থ ব্যবস্থায় কি ব্যক্তি মালিকানা বিদ্যমান এবং মুনাফা অর্জনই প্রধান লক্ষ্য। কি অর্জন? মুনাফা অর্জন। মুনাফা অর্জন কি থাকে? প্রধান লক্ষ্য থাকে, সেটাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এটাও তোমরা পাশাপাশি হচ্ছে টেস্টা চিহ্ন দিয়ে লিখে নাও। এটা হচ্ছে তোমাদের কাকে বলে যে প্রশ্নগুলো আছে ক বিভাগে বা ক নাম্বারে, সেই প্রশ্নগুলোতে এখানে আসে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে, এটা কি আসতে পারে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে? যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা বিদ্যমান এবং মুনাফা অর্জনই প্রধান লক্ষ্য থাকে। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি দুইটা অংশ থাকবে। একটা অংশ কি ব্যক্তি মালিকানা বিদ্যমান, ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকবে এবং মুনাফা অর্জনই থাকবে হচ্ছে প্রধান লক্ষ্য। তাহলে এই অর্থ ব্যবস্থায় কি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ব্যক্তি মালিকানা আর দুই নাম্বারটা হচ্ছে মুনাফা অর্জন হচ্ছে প্রধান লক্ষ্য। এখানে কিন্তু মানব সেবা বা সমাজ সেবা বা দেশের উন্নতি এগুলো চিন্তা করা হয়। এখানে হচ্ছে ব্যক্তি যে হচ্ছে এই জিনিসটা পরিচালনা করতেছে তার কিভাবে উন্নতি হবে সেই জিনিসটা হচ্ছে এখানে কার্যক্রমটা হয়। তো এখানে শুধু সে নিজে চিন্তা করে, কাইন্ড অফ সেলফিশের মতো। সো এই অর্থ ব্যবস্থা হচ্ছে এমনই যে এটা হচ্ছে মালিকানা থাকবে, ব্যক্তি মালিকানা থাকবে এবং এটা হচ্ছে নিজের মুনাফার কথা চিন্তা করবে। তো এটা হচ্ছে আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা বুঝলাম। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা সূচনা কোথায় হয়েছিল? এটা মূলত সূচনা হয়েছিল ইউরোপে। এটা সূত্রপাতটা কোথায়? ইউরোপে। এটা তোমাদের এমসিকিউ কিন্তু আসতে পারে। আজকে কিন্তু আমরা সিকিউ এমসিকিউ একদম সবকিছু একদম খুঁটিনাটি বিস্তারিত করব, যেন এই টপিক গুলা থেকে আমাদের আর কোনো কিছু বাদ না থাকে এবং বই খুঁজে আর পড়তে না হয়। ঠিক আছে? তাহলে হচ্ছে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সূত্রপাতটা কোথায় হয়েছে? ইউরোপে হয়েছে। এখন 100% মনে রাখতে হবে, এই অংশটা খেয়াল করে, এটা কি খুবই গুরুত্বপূর্ণ। 100% কি মনে রাখতে হবে? এই যেটা তোমাদের বললাম যে ব্যক্তিগত মালিকানা বা প্রাইভেট কোম্পানি এবং মুনাফা হচ্ছে সর্বোচ্চকরণ। তাহলে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কথা যখন তোমার আসবে পরীক্ষায় বা যখন তুমি এটার কথা তোমার মাথায় আসবে বা তুমি খাতায় লিখবা বা এটা ব্যাখ্যা করবা, তখনই তোমার হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে কি, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যখন তুমি খাতায় লিখবা বা প্রশ্ন উত্তর দিচ্ছ বা কাউকে বলবা বা মাথায় যখনই আসবে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তোমার সাথে সাথে আরো দুইটা জিনিস আসতে হবে। দুইটা জিনিস কি? সেটা হলো এক, ব্যক্তিগত মালিকানা। এক কি? ব্যক্তিগত মালিকানা এবং দুই, প্রাইভেট কোম্পানি। সরি, ব্যক্তিগত মালিকানা বা প্রাইভেট কোম্পানি, দুইটা কিন্তু একই জিনিস। প্রাইভেট কোম্পানি কি, এটা ব্যক্তি মালিকানা থাকে, আর ব্যক্তি মালিকানা কি, এটা ব্যক্তি মালিকানাই। সো এটা হচ্ছে দুইটা হচ্ছে একটাই। সো দুইটা জিনিস কি মনে রাখতে হবে? ব্যক্তিগত মালিকানা আর হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বললেই আমাদের এই দুইটা জিনিস কি মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে ভালো করে তোমরা মাথায় ঢুকাই নাও। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কিছু বৈশিষ্ট্য, যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি? এক নাম্বারে হচ্ছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা। তো ব্যক্তিগত অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায়? যে ধরো তুমি একটা অর্থনৈতিক পরিচালনা করবা বা তোমার একটা কোম্পানি দাঁড় করাইবা বা এই অর্থনীতিতে তুমি অংশগ্রহণ করবা বা এই বাজারে তুমি অংশগ্রহণ করবা। তো এখানে তোমার কি থাকতে হবে? নিজের পুঁজি থাকতে হবে। এখন পুঁজিটা কি? ব্যক্তিগত অর্থ ব্যবস্থা মানে নিজের টাকার সাপ্লাই। এখন ধরো তুমি একটা প্রতিষ্ঠান দাঁড় করাবা, প্রতিষ্ঠানটা তোমার রান করার জন্য বা শুরু করার জন্য বা উৎপাদনের জন্য, কাঁচামাল কেনার জন্য, বিপণনের জন্য, যে কোনো কাজের জন্যই হোক, তোমার কি এখানে লিকুইড মানি প্রয়োজন, মানে কাঁচা টাকার প্রয়োজন। তো এটা হচ্ছে কি
ব্যক্তিগত অর্থ হইতে হবে। তো তুমি যদি এটা ধরো লোন করে নাও বা আরেকজনের কাছে নাও বা ব্যাংক থেকে নাও বা অন্যভাবে ধার নাও বা শেয়ার দাও, তাহলে এটা কি ব্যক্তি মালিকানা থাকলো? থাকলো না। তাহলে তখন কি আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে প্রথম অংশটা যে ব্যক্তি মালিকানা হইতে হবে বা প্রাইভেট কোম্পানি হইতে হবে, তখন কি এটা থাকতে পারবে? পারবে না। তখন হচ্ছে কি হচ্ছে আহ, একাধিক মালিকানার কোম্পানি হয়ে যাবে। তো এটা কি হবে না। তো এখানে কি থাকতে হবে? নিজের অর্থ থাকতে হবে। তো এটা হচ্ছে ব্যক্তিগত অর্থ থাকতে হবে। তারপর তৃতীয়তে আমাদের কি থাকতে হবে? ব্যক্তি মালিকানা বিদ্যমান। এখানে কি ব্যক্তি মালিকানা বিদ্যমান মানে নিজের মালিকানা থাকতে হবে। এখানে তুমি অংশীদারিত্ব বা আরেকজনের আন্ডারে থাকতে পারবে না বা কাউকে সাথে নিতে পারবে না বা লোন করতে পারবে না, এরকম পারবে না। এরপর হচ্ছে অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা একটা কি, ধরো তুমি যে প্রতিষ্ঠানটা খুলছো, তোমার পাশাপাশি আরো 10 জন সেম প্রতিষ্ঠান খুলছে। যেমন ধরো যে আমরা সাবান ব্যবহার করি বা আমরা এই যে কলম ব্যবহার করি বা ফোন ব্যবহার করি, হ্যাঁ। তো আমরা ধরো একটা কোম্পানি ফোন ব্যবহার করতেছি, তাহলে আমাদের দেশে বা পৃথিবীতে কি শুধু একটা কোম্পানি? আরো অনেক কোম্পানি আছে না? তো এটা কি একটা প্রতিযোগিতা না, যে এই কোম্পানি সবার মধ্যে একটা প্রতিযোগিতা যে কে কোন দামে বা কোন কনফিগারেশনে কোন মডেল দিতে পারে, কিভাবে কি দিতে পারে, কে আগায় যেতে পারে, কে কাকে কিভাবে পিছে ফালাইতে পারে, এই জিনিসগুলা কি তারা ইনভেনশন করে। সো এইভাবে হচ্ছে বাজারে কি প্রতিযোগিতা থাকতে হবে, অবাধ প্রতিযোগিতা। মানে তোমার মতে আরো অনেক জনকে এক্সিস্ট করতে হবে এই মার্কেটে। 4 নম্বরে আমরা কি দেখব? মুনাফা সর্বোচ্চকরণ। তাহলে মুনাফা সর্বোচ্চকরণটা কি? তুমি যে এই যে প্রতিষ্ঠানটা চালাচ্ছ বা বিজনেস করতেছো, ব্যবসা করতেছো বা উৎপাদন করতেছো, এর ফলে তুমি যে টাকাটা এখানে ইনভেস্ট করছো বা খরচ করতেছো, বা যে টাকাটা তুমি খরচ করছো, ধরো তুমি 100 টাকা খরচ করছো, ওইখান থেকে তুমি 150 টাকা মানে সর্বোচ্চ বা এরও বেশি কিভাবে তুমি লাভ করতে পারবে, মানে যতটা সর্বোচ্চ করা যায় কিভাবে করবা, সেই প্রক্রিয়াটাও এখানে কি কাজ করে। এরপর হচ্ছে উৎপাদনের স্বাধীনতা। উৎপাদনের স্বাধীনতা বিষয়টা কি, যে এটা যেহেতু তোমার নিজের অর্থ, তোমার নিজের প্রতিষ্ঠান, তুমি একাই মালিক, সবকিছুই তোমার। সো এখানে তুমি কতটুকু উৎপাদন করবা, কিভাবে উৎপাদন করবা, কি পরিমাণে উৎপাদন করবা, কিভাবে উৎপাদন করবা, এখানে কিন্তু কেউ নাক গলাইতে আসবে না বা কেউ দেখতে আসবে না, এটা যদি অবৈধ কিছু না হয়। সো তাহলে কি হবে এখানে? উৎপাদনের স্বাধীনতা। যেমন দেখো যে মোবাইল কোম্পানিগুলা দিয়ে আমরা একটা উদাহরণ দিই, যে ওরা কি কয়েকদিন পর পরই এক এক ধরনের মডেলের হচ্ছে এক এক ডিজাইনের বা এক এক কনফিগারেশনের মোবাইল বের করতেছে। তো অন্য কোম্পানি বা কেউ কি এসে বলতেছে যে তোমরা এটা রিলিজ করতে পারবে না বা এভাবে বের করতে পারবে না? তারা কি এটা বলতে পারে? পারবে না। কারণ এটা কি, তারা হচ্ছে নিজের স্বাধীনতা। তাহলে এটা হচ্ছে উৎপাদনের স্বাধীনতা। ধরো তোমার একটা কলম ফ্যাক্টরি আছে, এখন তোমার কলমটা তুমি লাল কালার বানাবা না কালো কালার বানাবা না নীল কালির বানাবা, যেটা খুশি সেটা বানাবে, এটা তোমার ইচ্ছা। এটাই হচ্ছে উৎপাদনের স্বাধীনতা। এরপর আমরা 6 নম্বরে দেব কি? দাম ব্যবস্থাপনা। তাহলে দাম ব্যবস্থাপনা বিষয়টা কি, তুমি যে জিনিসটা উৎপাদন করতেছো, এইটার দামটা তুমি কত সিলেক্ট করবা, কত পরিমাণ হইলে তোমার লাভ হবে, তুমি সর্বোচ্চ মুনাফা অর্জন করতে হবে। এই সর্বোচ্চ মুনাফা এটাও কিন্তু মাথায় রাখতে হবে এই দাম নির্বাচনের ক্ষেত্রে। সো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তুমি দামটা কত নির্বাচন করতেছো। আর এটা নির্বাচন করার স্বাধীনতাও কিন্তু তোমার মধ্যে থাকবে যে আমি এত দামে সেল করবো। কারণ তোমার লাভ হইলো না লস হলো, এটা হচ্ছে তোমার ব্যাপার। বুঝতে পারছো? এটা তোমাকে কেউ বলতে আসবে না যে এত দাম তুমি দিলা কেন। এরপরে হচ্ছে অসম বন্টনও কিন্তু দেখা যায়। অসম বন্টন বিষয়টা কি, ধরো এক এক কোনো কিছু সমান ভাবে না হয়, ধরো একটা জিনিস কম দিতেছে আরেকটা জিনিস বেশি দিতেছে, কোনো জিনিসে কম বেশি করতেছে, এই জিনিসগুলো কি অসম বন্টন, মানে সমান ভাবে না দাও। যেহেতু এখানে সবকিছু তোমার, প্রতিষ্ঠান তোমার, উৎপাদন ক্ষমতাও তোমার, দাম নির্বাচনের ক্ষমতাও তোমার, সবকিছুর ক্ষমতাই তোমার। তো এখানে কোন জিনিসটা কিভাবে উৎপাদন করতে হবে, কতটুকু দিতে হবে, এই জিনিসটাও কি তোমার ইচ্ছা। এটা কি কেউ না করবে না আইসা। তো এটা কিন্তু একটা খারাপ সাইড এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। যেমন এই দাম ব্যবস্থা। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা ভালো সাইড গুলো দেখি, এরপর আমরা নেগেটিভ সাইড গুলো পড়বো, ঠিক আছে? তো অসম ব্যবস্থা তো বুঝতে পারলাম যে অসম ব্যবস্থা হচ্ছে কোনো কিছু ঠিক না রাখা বা সমানভাবে না দেওয়া, নিজের ইচ্ছা মতো কম বেশি করা, এটা হচ্ছে অসম বন্টন। তারপর আছে বাধ্যবাধকতা আছে। তাহলে বাধ্যবাধকতা কি, এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে বা হচ্ছে নিয়ম থাকে যে এই নিয়মগুলা বাইরে যাওয়া যাবে না বা এই ধরনের কাজের বাইরে যাওয়া যাবে না। ধরো তুমি একটা কলম উৎপাদন করতেছো, এখন তুমি যদি কলম এত বড় বানাও, হ্যাঁ, ওটা কি বেশি চলবে? চলবে না। তো একটা তো নিয়ম আছে যে তোমার কলমটা এই সাইজের হলে মানুষ কমফোর্টেবলি লিখতে পারবে। বা ধরো তুমি লাল কালি কলম বের করলে, এখন লাল কালি কি সবাই কি ব্যবহার করে? সবাই কি ব্যবহার করে? বেশিরভাগ হচ্ছে কালো কালি ব্যবহার করে। লাল কালি কি
ছোট্ট একটা অংশের লোকজন এটা ব্যবহার করে। সো এটাও কিন্তু একটা মাথায় রাখতে হবে। তো এগুলো হচ্ছে বাধ্যবাধকতার অংশ। এছাড়াও কি আছে, বেকারত্ব হ্রাস পায়। তাহলে বেকারত্ব হচ্ছে ধনতান্ত্রিক অবস্থায় কিভাবে হ্রাস পায়, সেটা হইলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে একটা লোক যখন নিজেই একটা কোম্পানি খুলে তখন কি সে কোম্পানির মালিক। তো তখন সে যখন কোম্পানির মালিক হচ্ছে সে কি আর বেকার থাকছে? বেকার থাকছে না। এরপরে সে যখন কোম্পানিটা খুললো তার কোম্পানিতে আরো লোকজন কাজ করবে না, আরো শ্রমিক লাগবে, অফিসার লাগবে, স্টাফ লাগবে। তো তারাও কি এখানে একটা কাজের ব্যবস্থা হচ্ছে। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় প্রতিটা ব্যক্তি যখন একটা প্রতিষ্ঠান খুলে বা প্রাইভেট কোম্পানি খুলে তখন তার আন্ডারেও কিন্তু বেশ অনেক কর্মসংস্থানের তৈরি হয়। এর জন্য কি এখানে হচ্ছে বেকারত্বটা হ্রাস পায়। এরপর হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। তাহলে বেকারত্ব হ্রাস আর কর্মসংস্থান বৃদ্ধি দুইটা কি একে অপরের কি বিপরীত। তাহলে বেকারত্ব যদি হ্রাস পায় তাহলে কি কর্মসংস্থান বৃদ্ধি পাইছে। তো কর্মসংস্থান বৃদ্ধি না পাইলে তো বেকারত্ব কমতে পারতো না, তাই না? তো এই দুইটা কাইন্ড অফ একই জিনিস, যে বেকারত্ব হ্রাস পেলে কর্মসংস্থান বৃদ্ধি পায় বা কর্মসংস্থান বৃদ্ধি পাইলে বেকারত্ব হ্রাস পায়। তো আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার হচ্ছে এই 10টা জিনিস সম্পর্কে আমরা জানলাম, 10টা বৈশিষ্ট্য। এই 10টা বৈশিষ্ট্য কি খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডটা হচ্ছে আমি যখন তোমাদের দিয়ে দিব তোমরা হচ্ছে এই 10টা বৈশিষ্ট্য মুখস্থ করবে। এই মুখস্থ করার কারণ হচ্ছে ধরো তোমাদের গ নাম্বারে হচ্ছে প্রশ্ন আসলো যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লেখো। তখন তোমরা কি করবা যে ক 3টা অংশে, যেটা এখানে হচ্ছে গ নাম্বার তোমাদের 3 নাম্বার, এখানে 3টা অংশে অ্যান্সার করবা। প্রথম অংশ হচ্ছে এক লাইনে উত্তরটা লিখবা যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্যগুলো নিচে লেখা হলো। এরপরে একটু ব্যাখ্যা করবা যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কি। তারপরে তৃতীয় অংশে এসে ওখানে একটু বড় করে লিখবা। তখন হচ্ছে এখানে যে 10টা আছে এই 10টাই তোমার দিতে হবে না, যে কোনো 8টা বা 7টা তুমি দিতে পারো, বা 10টা দিলে হচ্ছে আরো ভালো। তুমি 10টা লিখে এরকম পয়েন্ট আকারে লিখবা, পয়েন্ট আকারে লিখে এখন দাগ দিয়ে তারপরে ছোট ছোট 2 বা 3 লাইনের হচ্ছে ব্যাখ্যা করে দিবা এটা সম্পর্কে। তাহলে হচ্ছে দেখবা এটা বেশ বড় হয়ে গেছে, তখন এখান থেকে একটা ভালো মার্ক তুমি পাবা। সো আমরা এখানে বুঝলাম যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যটা। তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি সবাই ক্লিয়ার? এটা একটু কমেন্ট করে জানাও যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে তোমরা বুঝতে পারছো। তোমরা দু একজন জানাও। এরপর হচ্ছে আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এটাই চলে যাব। তো আমরা হচ্ছে এমন ভাবে পড়বো যেন এই টপিকটা আমরা পড়ার পর এটা তার কোনো প্রবলেম না থাকে, প্রবলেম রেখে যেন আমরা পরবর্তীতে না যাই। তো তোমরা এটা কি কমেন্টটা হচ্ছে ক্লিয়ার করে বলবা যে স্যার বুঝতে পারি না বা বুঝতে পারছি, এটা জানাবা, কমিউনিকেশন বাড়াবা। তাহলে কি আমারও পড়াইতে সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, আব্দুর রহমান ডান, সৌরভ রয় জি স্যার ক্লিয়ার, রিমা ওকে ক্লিয়ার ডান। আচ্ছা আচ্ছা, সিয়াম, সানজিদা। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে হচ্ছে আমরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শিফট হই এখন। আচ্ছা, অনেকে বলছো তাহলে এখন আর কমেন্ট করতে হবে না, এখন তোমরা ক্লাসটা দেখো ঠিক মতো। ঠিক আছে? আচ্ছা, তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এখন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কি? যে অর্থ ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। যে অর্থ ব্যবস্থা কি রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। আমরা একটু রিভাইজ করি যে আমরা কিন্তু ধনতান্ত্রিকে পড়ছিলাম কি ব্যক্তি মালিকানা। তাহলে ধনতান্ত্রিক হচ্ছে ব্যক্তি মালিকানা, আর সমাজতান্ত্রিক কি রাষ্ট্রীয় মালিকানা। তাহলে এই জিনিসও কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসে বা এমসিকিউ তে আসে যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কি রাষ্ট্রীয় মালিকানা। এগুলা কি মাথায় রাখতে হবে। এগুলা যখন তুমি নোট আকারে মাথায় রাখবে এই টপ ফ্যাক্ট গুলা, তখন এগুলো লিখতে তোমার অনেক সুবিধা হবে। তো রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং সকল কিছুর দায়িত্ব রাষ্ট্রের কাছে থাকে, তাকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। তাহলে রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং সকল কিছুর দায়িত্ব রাষ্ট্রের কাছে থাকে, তাকেই বলা হয় হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে এটা আমরা পাইছি। কাকে বলে? যে অর্থ ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং সকল কিছুর দায়িত্ব রাষ্ট্রের কাছে থাকে, তাকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। এই জিনিসটা তোমরা খাতায় লিখে ফেলো সবাই যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে। যে অর্থ ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং সকল কিছুর দায়িত্ব রাষ্ট্রের কাছে থাকে, তাকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। আচ্ছা, এরপর তাহলে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সূত্রপাত কোথায় ঘটছে? এটা সূত্রপাত হচ্ছে রাশিয়াতে।
তো আমরা দেখছিলাম যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কোথায় করছিল, কমেন্টে একটু জানাও তো আমাকে দুই একজন, তোমাদের মনে আছে কিনা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সূত্রপাত কোথায়, দেখি কার কার মনে আছে। তো দ্রুত জানাও, তাহলে হচ্ছে আমরা পড়াটা কন্টিনিউ করবো। তোমাদের কিন্তু কিছুক্ষণ আগেই পড়েছি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূত্রপাত কোথায় ঘটছে, ইউরোপে। আচ্ছা, শুভরায় বলছি ইউরোপ, সানজিদা ইউরোপ। ঠিক আছে, তার মানে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তাহলে সমাজতান্ত্রিকটা কোথায় ঘটছে, রাশিয়াতে, এটাও মাথায় রাখবা, রাশিয়াতে। তো 100% মনে রাখতে হবে, 100% আমাদের কি মনে রাখতে হবে, সমাজতান্ত্রিক হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা বা সরকারি ব্যবস্থাপনা। তো রাষ্ট্রীয় আর সরকারি দুইটা তো একই জিনিস, তো দুইটা একই নাম। তো রাষ্ট্রীয় মালিকানা বা সরকারি ব্যবস্থাপনা। আর 2 নাম্বার হচ্ছে মুদ্রাস্ফীতি নেই। 2 নাম্বার কি, মুদ্রাস্ফীতি নেই। তো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি, মুদ্রাস্ফীতি নেই। তাহলে আমরা আরেকবার একটু রিভাইজ করি। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে যে অর্থ ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং সকল কিছুর দায়িত্ব বা ক্ষমতা হচ্ছে রাষ্ট্রের হাতে থাকে, সেটাই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আর আমাদের এখানে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা উৎপত্তিটা কোথায় হয়েছে, এটা হচ্ছে রাশিয়াতে। আর হচ্ছে আমাদের 100% মানে অবশ্যই মনে রাখতে হবে যেন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এই জিনিসটা মাথায় আসলে বা আমরা যখন লিখবো তখন এই জিনিসটা লিখলে যেন আমাদের মাথায় চট করে চলে আসে যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা মানে হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, মুদ্রাস্ফীতি নেই। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখব। আচ্ছা, তো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা। তার রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাটা হচ্ছে রাষ্ট্র এখানে নির্ধারণ করে যে তার অর্থ বা টাকা কিভাবে প্রবাহ করতে হবে, কোন খাতে কিভাবে খরচ করতে হবে, কি কি প্রতিষ্ঠান তৈরি করতে হবে, কি কি কাজে লাগাতে হবে, কোথায় ব্যয় করতে হবে, কতটুকু ব্যয় করতে হবে। আমাদের কি দেশে কি সংসদে বাজেট পাস হয় না, এটাও কিন্তু এই এটারই একটা অংশ। তো এইটাই হচ্ছে অরাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা, যে রাষ্ট্রের অর্থটা কোথায় কাজ হবে। এরপরে আছে রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। রাষ্ট্রীয় মালিকানা বলতে আমাদের যে সরকারি বা রাষ্ট্রীয় যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর মালিক কি কোনো ব্যক্তি না, এই প্রতিষ্ঠানগুলোর মালিক হচ্ছে সরকার বা রাষ্ট্র বা আমাদের দেশটা যারা পরিচালনা করে তারা। এটা কিন্তু বছরে বছর চেঞ্জ হয়। তো যখন যে ক্ষমতায় আসবে বা যে সরকার থাকবে সেই সরকারই হচ্ছে এগুলার হচ্ছে দায়িত্ব নিয়ে এগুলো হচ্ছে চালাবে। তো এটাই হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান, মানে এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় হচ্ছে মালিকানা। আচ্ছা, একজন বলতেছো মুদ্রাস্ফীতি কি স্যার। আচ্ছা, মুদ্রাস্ফীতি কি, এটা হচ্ছে আমরা একটু পরে হচ্ছে পড়বো, এই যে এখানে আছে মুদ্রাস্ফীতি। আচ্ছা, আচ্ছা, সবাই বলতেছো মুদ্রাস্ফীতিটা একটু বুঝে না। হ্যাঁ, মুদ্রাস্ফীতি বুঝাবো, এটা আমরা শেষ করি তারপর মুদ্রাস্ফীতিটা বুঝাবো। আচ্ছা, তো রাষ্ট্রীয় মালিকানা বুঝতে পারছো, যেমন আমাদের কি বিদ্যুৎ, বিদ্যুৎ অফিস, ভূমি অফিস, তারপরে গ্যাস অফিস, এগুলা কি রাষ্ট্রীয় সম্পদ না, রাষ্ট্রীয় মালিকানা। তো এই অফিসগুলোর মালিককে রাষ্ট্র। পৌরসভা, উপজেলা, বিনোদন কেন্দ্র, বিভিন্ন কি হাসপাতাল, হাসপাতাল বলতে হচ্ছে সরকারি যে হাসপাতালগুলো সেগুলো, যেগুলো হচ্ছে সরকারি, এগুলো কি সব হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। যেমন আমাদের সংসদ, এটাও কি একটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু। তো এগুলোই হচ্ছে রাষ্ট্রকে, এগুলার হচ্ছে মালিক, এগুলো হচ্ছে রাষ্ট্রের মালিকানা। এছাড়াও আমাদের 3 নম্বরে কি আছে, অবাধ প্রতিযোগিতা নাই। অবাধ প্রতিযোগিতা কখন থাকবে, যখন হচ্ছে এটা একটা ধনতান্ত্রিক অবস্থা থাকবে, যেখানে হচ্ছে মনে করো সবারই টাকা পয়সা আছে, সবাই যে কোনো ধরনের বিজনেস বা প্রতিষ্ঠান খুলতে পারে। সেখানে মনে করো একই জিনিস একাধিক মানুষ খুলতে পারে, কিন্তু দেশে কি সরকার থাকে একটা। তো সরকারের বিপরীতে যে কি আরেকজন এই সেম প্রতিষ্ঠান খুলতে পারবে, বা সরকারের যেমন তিতাস গ্যাস আছে বা পল্লী বিদ্যুৎ আছে, সেরকম একটা ব্যক্তি কি পল্লী বিদ্যুৎ প্রতিষ্ঠান বা তিতাস গ্যাস প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠান খুলতে পারবে, পারবে না। তো এখানে কি কোনো প্রতিযোগিতা নাই। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে অবাধ প্রতিযোগিতা নাই, মানে এখানে হচ্ছে কোনো রেষারেষি নাই বা একাধিক হচ্ছে বিক্রেতা নেই, এখানে হচ্ছে এক চেটিয়া বাজার বা একজনই হচ্ছে বিক্রেতা থাকে বা মালিক থাকে। এরপর 4 নাম্বার হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ হয় না। তো মুনাফা সর্বোচ্চকরণটা কি, ধরো তুমি একটা প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করছো,
তো তোমার এখানে চাহিদাটা কি থাকবে যে তুমি এইখান থেকে কিভাবে তুমি 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা বা 3 লাখ টাকা, মানে তুমি যে টাকা ইনভেস্ট করছো তার থেকে যত তুমি বেশি নিতে পারো, কিভাবে তুমি পাবা এই টাকাটা, কিভাবে অর্জন করবা মুনাফা। তো এইটা কি ব্যক্তি মালিকানা বা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতিতে থাকে, কিন্তু কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে এটা থাকে না। কিসের জন্য থাকে না? যেহেতু এটা হচ্ছে রাষ্ট্র মালিক এবং এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র পরিচালনা করে, এবং রাষ্ট্রের একটা কাজ থাকে কি যে তার দেশের জনগণকে সে সর্বোচ্চ সুবিধা কিভাবে দিতে পারে, কিভাবে সে সবচেয়ে কমে বা সবচেয়ে আয়ের মধ্যে, নিম্ন আয়ের মধ্যে সবার কাছে পৌঁছে দিতে পারে, কিভাবে এই কাজটা করা যায়, এটা হচ্ছে রাষ্ট্র কাজ করে। এবং রাষ্ট্র কি এর জন্য মাঝে মাঝে কি অনেক কিছু ভর্তুকীয় অর্থ কিন্তু প্রদান করে। যেমন ধরো আমরা 100 টাকায় বিদ্যুৎ পাই, হ্যাঁ, এটা আমি তোমাকে এক্সাম্পল হিসাবে বলতেছি। ধরো আমরা 100 টাকা হিসাবে বিদ্যুৎ পাই, হ্যাঁ, তো ধরো আমরা 100 টাকা দিতেছি এর জন্য, কিন্তু এটা প্রকৃত মূল্য কিন্তু 100 টাকা না। ধরো এটার প্রকৃত মূল্য 120 টাকা, তখন সরকার কি করে, এই যে 20 টাকাটা এটা কিন্তু জনগণের হয়ে ভর্তুকি প্রদান করে নিজে থেকে। তো এটা কিন্তু আমরা জানি না। তো এরকম কিন্তু আমাদের যে তেল সম্পদ, মানে হচ্ছে তেল, জ্বালানি তেল, পেট্রোল, তারপর ডিজেল, এইসব ক্ষেত্রে কিন্তু সরকার ভর্তুকি প্রদান করে। তারপর গ্যাসের ক্ষেত্রে সরকার ভর্তুকি প্রদান করে। বিদ্যুতের ক্ষেত্রেও সরকার কিন্তু বেশ অনেকখানি ভর্তুকি প্রদান করে। আমরা যে বিদ্যুৎ বিল দিই এটাই কিন্তু আসল বিল না, এখানে সরকারও ভর্তুকি টাকা দেয়। সো এটাই হচ্ছে এখানে, এই কারণে এখানে কি মুনাফা সর্বোচ্চকরণ হয় না, কারণ সরকার কি এখানে লাভের আশা করে না, সে এখানে সেবা প্রদানের আশা করে। এরপর আমাদের কি আছে, উৎপাদনের স্বাধীনতা নেই। উৎপাদনের স্বাধীনতা কেন নেই? সেটা হচ্ছে, যদি উৎপাদনের স্বাধীনতা থাকতো তাহলে সরকার কি করতো, এখানে যে কোনো জিনিস উৎপাদন করতে পারতো, যে কোনো ভাবে উৎপাদন করতে পারতো, যতটুকু ইচ্ছা ততটুকু উৎপাদন করতে পারবে। কিন্তু এখন কি সেটা পারবে? পারবে না। এখন তার হচ্ছে জনগণের কথা চিন্তা করে, জনগণ কোনটা চায়, কোনটায় তার জনগণের লাভ হবে বা জনগণের জন্য কল্যাণকর হবে, জনগণের জন্য এফোর্ডেবল হবে, এই জিনিসটা চিন্তা করা হচ্ছে সরকার উৎপাদন করে বা রাষ্ট্র উৎপাদন করে বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদিত হয়। এই জন্য হচ্ছে উৎপাদনে কি স্বাধীনতা নেই। এরপরে হচ্ছে 6 নম্বরে দাম ব্যবস্থাপনা নেই। দাম ব্যবস্থাপনাটা কেন নেই? ওই যে একটু আগে বললাম যে এখানে তো সরকার মুনাফা অর্জনের জন্য আসে না বা রাষ্ট্র মুনাফা অর্জনের জন্য আসে না, সে আসে সেবা প্রদানের জন্য। এখন ওই সেবা প্রদানের জন্য কতটুকু না ধরলেই না, বা কতটুকু মানুষ এফোর্ড করতে পারবে, সাধারণ জনগণ বা সর্বস্তরের জনগণ এফোর্ড করতে পারবে, ওই জিনিসটা চিন্তা করে হচ্ছে সরকার দাম নির্ধারণ করে। এখানে সে মুনাফার কথা চিন্তা করে না, তার জন্য এখানে কি দাম ব্যবস্থাপনা নেই। এরপরে হচ্ছে অসম বন্টন হয় না। অসম বন্টন কেন হয় না? কারণ হচ্ছে ধরো আমরা 1 ইউনিট বিদ্যুৎ ধরো 85 টাকা দেখিনি, এটা ধরো আমার জন্য যা, আমার বয়সে যে কেউ যদি ছোট হয় তার জন্য তা, আমার থেকে কেউ যদি বড় হয় তার জন্য সেম থাকবে। একজন মনে করো শিল্পপতি, তার জন্য যা থাকবে, একজন রিক্সা চালায় তার জন্য কি ওই দামটা সেম থাকবে। তো এখানে কি সকল স্তরের সকল মানুষের জন্য এই দামটা কিন্তু সেম, কারোর জন্য এটা কমবে না, বাড়বে না, বা কেউ চাইলে বেশি দামে এটা নিতে পারবে না, এরকম কোনো সুযোগ নাই। তো এখানে কি অসম বন্টন হয় না, মানে এই বন্টনটা কি সমানভাবে হয়। এরপরে 8 নম্বরে হচ্ছে বাধ্যবাধকতা নেই। বাধ্যবাধকতা নেই মানে হচ্ছে এখানে ধরা বান্ধা কোনো রুলস নাই যে এই কাজটা এইভাবেই করতে হবে বা এই জন্যই করতে হবে। তুমি যখন একটা নিজে প্রতিষ্ঠান দিবা তখন এখানে তো অনেক ধরনের নির্দেশ থাকবে বা অনেক ধরনের শৃঙ্খলা থাকবে, বাধা বিপত্তি থাকবে, যে তুমি এই কাজটা এইভাবে করতে পারবে না বা এখানে এটা করতে পারবে না, এরকম নানান ধরনের অসুবিধা থাকবে। কিন্তু সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটা তো রাষ্ট্রই সবকিছু নিয়ন্ত্রণ করে, তো তাকে কেউ কি বাধা দিবে? দিবে না। সো এখানে কোনো বাধ্যকতা নেই বা রুলস নেই। আর এখানে রুলস এর বাইরে কোনো কিছু করাও হয় না সরকারি ক্ষেত্রে। সো এই জিনিসগুলো আমরা দেখব। এরপরে হচ্ছে বেকারত্ব হ্রাস। তো বেকারত্ব হ্রাস এবং কর্মসংস্থান বৃদ্ধি। তো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হোক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হোক, সবকিছুতেই কিন্তু বেকারত্ব হ্রাস পায়। কারণ হচ্ছে যখনই একটা প্রতিষ্ঠান হয় তখনই কি সেখানে চাকরির সুযোগ বাড়ে, সেখানে হচ্ছে কর্মসংস্থানের বৃদ্ধি পায়। তো তখনই হচ্ছে বেকারত্বটা কি কমতে থাকে, এখন সেটা সরকারি প্রতিষ্ঠান হোক, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হোক, যে প্রতিষ্ঠানই। সো এইটা হচ্ছে কমন যে বেকারত্ব হ্রাস পাবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। তাহলে তোমার সমাজতান্ত্রিক বিষয়টা বুঝতে পারছো, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে রাষ্ট্র মালিকানা থাকে এবং এখানে মুনাফা সর্বোচ্চকরণ করা হয় না, বা এখানে রাষ্ট্রের কথা বা রাষ্ট্রের সাধারণ মানুষের কথা চিন্তা করা হয়, তাদের সুবিধার কথা ভাবা হয়। ঠিক আছে?
আচ্ছা, হাফসান হামির কমেন্ট করছে যে সংস্থান অর্থ ব্যবস্থা মুদ্রাস্ফীতি না থাকার মূল কারণ হলো সরকার কর্তৃক পণ্যের দাম উৎপাদন নাগরিকদের মজুর উপর সম্পূর্ণ একচ্ছত্র নিয়ন্ত্রণ। আচ্ছা, তোমাদের কমেন্টে এগুলা লেখার প্রয়োজন নাই, কারণ হচ্ছে যা যেটা প্রয়োজন সেটা আমি বলবো, অথবা সে নিজেও সেটা গুগল করে দেখতে পারবে, চ্যাট জিপিটিতে দেখতে পারবে। তোমাদের ক্লাস বাদ দিয়ে আরেকজনের প্রশ্নের সমাধান করা তোমাদের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা, সিয়াম, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বিপরীতে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। হ্যাঁ, কাইন্ড অফ সেম। ধনতান্ত্রিক হচ্ছে ব্যক্তি মালিকানা আর সমাজতান্ত্রিক হচ্ছে সরকারি মালিকানা। এটা হচ্ছে দুইটা দুইটা হচ্ছে বিপরীত। আর এটা হচ্ছে তোমাদের গ বা হচ্ছে ঘ নাম্বার দুই জায়গাতে মাঝে মাঝে হচ্ছে ছোট আকারে হচ্ছে খ নাম্বারের কিন্তু তোমাদের প্রশ্ন আসে যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার পার্থক্য লেখো অথবা বৈশিষ্ট্যের পার্থক্য লেখো, এভাবে কিন্তু প্রশ্ন আসে। তো এই দুইটা হচ্ছে ভালো করে পড়তে হবে। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো রিমা খান? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী টপিকে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী টপিক হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থাটা কি, একদম সহজভাবে আমি তোমাদের বলে দিই। সেটা হচ্ছে, একটু আগে আমরা দুইটা অর্থ ব্যবস্থা পড়ছি, একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, দুই নাম্বার হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই দুইটা মিক্স করে দিলে যেটা হয় সেটাই হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, বা মিশ্র অর্থ ব্যবস্থাই হচ্ছে সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক এই দুইটা অর্থ ব্যবস্থার মিশ্রণ। সো আমরা এখন এটা বলবো। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থাটা কি, যে অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা উভয় বিদ্যমান থাকে। তাহলে যে রাষ্ট্র ব্যবস্থায় বা যে অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় মালিকানা দুইটাই বিদ্যমান থাকে তাকেই হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা বলা হয়। তাহলে ধনতান্ত্রিকে থাকে ব্যক্তি মালিকানা, সমাজতান্ত্রিকে থাকে রাষ্ট্র মালিকানা, আর মিশ্রতে থাকে ব্যক্তি এবং রাষ্ট্র উভয়, মানে দুইটাই দুইটাই থাকে। এটাই হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে এটা তোমরা মুখস্থ করে ফেলবা যে মিশ্র অর্থ ব্যবস্থা কি, যে অর্থ ব্যবস্থায় ধনতান্ত্রিক এবং যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা এবং রাষ্ট্র মালিকানা দুই অর্থ ব্যবস্থায় বিদ্যমান থাকে সেটাই হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। আর মিশ্র অর্থ ব্যবস্থার সূত্রপাতটা কোথায়? এশিয়াতে। মিশ্র অর্থ ব্যবস্থার সূত্রপাত কোথায়? এশিয়াতে। মিশ্র অর্থ ব্যবস্থার সূত্রপাত কোথায়? এশিয়াতে। তাহলে তোমরা একটু কমেন্ট করে আমাকে বলে দাও যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার উৎপত্তি কোথায়, তারপর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার উৎপত্তি কোথায়, এবং মিশ্র অর্থনৈতিক অবস্থার উৎপত্তি কোথায়। এই তিনটা একটু লিখে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাও, আমি দেখি যে তিনটা তোমাদের কাদের কাদের মনে আছে। আচ্ছা, ফয়সাল লিখেছো ইউরোপ আর হচ্ছে রাশিয়া। হ্যাঁ, ঠিক আছে। আর মিশ্র কিন্তু এশিয়াতে, এটাও কিন্তু মনে রাখতে হবে, মিশ্র হচ্ছে এশিয়াতে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূত্রপাত হচ্ছে ইউরোপ, এশিয়া, রাশিয়া। হ্যাঁ, আশিটা ঠিক আছে, তারপর তৌফিকেরটাও ঠিক আছে, অসিতেরটাও ঠিক আছে, ইউরোপ, রাশিয়া, এশিয়া। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এখন তাহলে আমাদের মিশ্র অর্থব্যবস্থা আমাদের 100% মনে রাখতে হবে যে বিষয় দুইটা, সেটা হলো সরকারি বেসরকারি উভয় মালিকানা, আর হচ্ছে দুর্নীতি প্রবণ রাষ্ট্র। তাহলে কি দুর্নীতি প্রবণ রাষ্ট্র, তাহলে দুর্নীতি প্রবণ রাষ্ট্র বললে কি কোন দেশের কথা সর্বপ্রথম মাথায় আসে বলতো? আমাদের নিজেদের দেশের কথাই মাথায় আসে। তো আমাদের দেশে তাহলে কোন ব্যবস্থা হওয়া উচিত, অর্থ ব্যবস্থা? তো আমাদের দেশে মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে দেখছো এটা কিন্তু মিলে গেছে, আমাদের দেশ দুর্নীতি প্রবণ, আমাদের এখানে কি মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান। তো আমাদের এই দুইটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে বেসরকারি অর্থ ব্যবস্থা, সরকারি বেসরকারি উভয় মালিকানা থাকবে, আর হচ্ছে দুর্নীতি প্রবণ রাষ্ট্র। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থা বলে এই দুইটা টপিক হচ্ছে মাথায় রাখতে হবে, এই দুইটা ফ্যাক্ট। তাহলে আমরা এখন হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখি, যে এটা বৈশিষ্ট্যগুলো কি কি। সারথি সারু লিখছো যে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, তাহলে মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমটা হচ্ছে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থা। রাষ্ট্রীয় ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থা, রাষ্ট্রীয় বলতে কি রাষ্ট্রের অর্থ, আর ব্যক্তিগত হচ্ছে ব্যক্তির অর্থ, একদম সিম্পল জিনিস। এই অর্থ ব্যবস্থা। তারপর উভয় মালিকানা বিদ্যমান, উভয় মালিকানা বলতে কি রাষ্ট্র মালিকানা এবং ব্যক্তি মালিকানা দুই মালিকানায় বিদ্যমান, মানে প্রাইভেটও হতে পারে পাবলিকও হতে পারে, দুইটাই। তো
এটাও শেষ। তারপর হচ্ছে অবাধ প্রতিযোগিতা, যেহেতু এখানে রাষ্ট্র থাকে, মানুষও থাকে, ব্যক্তিও থাকে, সব থাকে। সো এইখানে হচ্ছে একদম ওপেন, যে কেউ এখানে এন্টার করতে পারে, এই বাজারে যে কেউ প্রতিষ্ঠান খুলতে পারে, যে কোনো জিনিস উৎপাদন করতে পারে, যে কোনো ভাবে সেল করতে পারে। এটা সবার স্বাধীনতা। সো অবাধ প্রতিযোগিতা মানে যার যার ইচ্ছা মতো। এরপর 4 নম্বরে মুনাফা সর্বোচ্চকরণ। সো এখানে যেহেতু সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান থাকে, তো সবাই একযোগে চিন্তা করে যে কিভাবে কে কোন ভাবে মুনাফা সর্বোচ্চকরণ করবে, কিভাবে আয় করবে। যেমন একটা এক্সাম্পল করি, যে আমাদের কিন্তু সরকারি অনেক হাসপাতাল আছে এবং বেসরকারি অনেক হাসপাতাল আছে। বেসরকারি হাসপাতালগুলো কি, এগুলো হচ্ছে ব্যক্তি মালিকানা, আর সরকারি হাসপাতালগুলো মালিককে সরকার বা রাষ্ট্র। তো আমাদের এখানে কি দুইটা কিন্তু বিদ্যমান, কিন্তু দুইটার মান কি দুই ধরনের হয়, দুই ধরনের সেবা হয়। কোনো কি ভিন্ন একই রকম কিছু আছে? নাই, অনেক কিছু পার্থক্য আছে, অনেক ধরনের কোয়ালিটিতে ভ্যারি করে, অনেক ধরনের আমরা বৈষম্য দেখতে পাই দুইটা জিনিসের মধ্যে। সো এটাই হচ্ছে কি অবাধ প্রতিযোগিতা। তারপর হচ্ছে উৎপাদনের স্বাধীনতা। আচ্ছা, এটা কি মিশ্র আসলো? হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। তাহলে মুনাফা সর্বোচ্চকরণটা কি? ওই যেটা আমরা বলতেছিলাম যে হাসপাতাল, তাহলে সরকারি হাসপাতালে কি খরচ কম, কিন্তু এখানে কি ওই চিকিৎসার মান বা ওইখানকার যে পরিবেশ, সেটাও কিন্তু অনেক ঘাটতি রয়েছে। এরপরে আমরা যদি প্রাইভেট হসপিটাল গুলো দেখি বা ক্লিনিক গুলো দেখি, সেখানকার পরিবেশ কিন্তু ভালো, কিন্তু সেখানে খরচও কিন্তু অনেক বেশি। সো এখানে যে যেভাবে পারে সেভাবে মুনাফা অর্জন করে। এবং সব বেসরকারি যে হাসপাতালগুলো আছে, এগুলো কিন্তু বিভিন্নটাই কিন্তু বিভিন্ন ধরনের খরচ হয়, এটাও কিন্তু ভ্যারি করে। সো এখানে মুনাফা অর্জনটা হচ্ছে মেইন ইস্যু, যে কে কোন ফ্যাসিলিটিস দিতেছে, কতটুকু দিতেছে এবং কতটুকু মুনাফা অর্জন করতেছে, এটা হচ্ছে তাদের উপর নির্ভর করে। তো এরপরে হচ্ছে উৎপাদনের স্বাধীনতা। উৎপাদনের স্বাধীনতা কি, যেখানে যেহেতু এটা একদম ফ্রিডম, একদম ফ্রি স্পেস, এখন যে যতটুকু যেভাবে ইচ্ছা যতটুকু ইচ্ছা সবাইকে উৎপাদন করতে পারবে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এরপর হচ্ছে দাম ব্যবস্থা। দাম ব্যবস্থা এখানে মূলত হচ্ছে, এখানেও স্বাধীনতা আছে, কিন্তু এটা স্বাধীনতা এখানে প্রয়োগ করা যায় না। এখানে হচ্ছে একটা সিন্ডিকেট চলে, মনে করো এই বাজারটার উপর নিয়ন্ত্রণ করে, বা এই বাজারটার উপর নির্ভর করে, বা এরিয়া বা পরিবেশের উপর, যে এখানে কি ধরনের মানুষ বসবাস করে, তাদের আর্থিক অবস্থা কেমন, তাদের জীবনযাত্রার মান কেমন, সেগুলোর উপর নির্ভর করে হচ্ছে এই দামগুলো হচ্ছে নির্ধারণ করা হয়। ঠিক আছে? যেমন ধরো গুলশানে একটা হসপিটালের যে খরচ হবে, বা গুলশানে একটা রেস্টুরেন্টের যে বিল হবে, বা যে ধরনের অ্যামাউন্ট হবে, ঢাকার অন্য একটা ধরো গুলিস্থানে, সেখানে কি সেম ক্যাটাগরি একই বিল আসবে? আসবে না। তো এটা কি এরিয়ার উপর নির্ভর করতেছে। প্রতিষ্ঠান কিন্তু ধরো একই, কিন্তু এরিয়ার উপর বা আশেপাশে মানুষের জীবনযাত্রার মান কেমন, এটার উপর কি নির্ভর করতেছে। এভাবে হচ্ছে জিনিসটা ভ্যারি করে, এভাবে হচ্ছে দাম ব্যবস্থাপনাটা কি কাজ করে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে অসম বন্টন হয় না। অসম বন্টন হয় না কারণ হচ্ছে কিসের জন্য? এখানে হচ্ছে বিভিন্ন অর্থের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ধরনের পণ্য সবাই পায়, এবং হচ্ছে সকল স্তরের মানুষ তার প্রয়োজন অনুযায়ী, তার বাজেট অনুযায়ী, তার যেটা প্রয়োজন সে কতটুকু এফোর্ড করতে পারবে, সেই অনুযায়ী সে সেটা গ্রহণ করতে পারে। কেউ ধরো 100 টাকার পণ্য যেটা সে গ্রহণ করতে পারে, সে সেটা নেয়, বা সেম জিনিস যে ধরো 40 টাকায় পাচ্ছে, সে হচ্ছে সেটা নেবে। এটা হচ্ছে তার নিজের অর্থ ব্যবস্থার উপর বা তার চাহিদার উপর হচ্ছে নির্ভর করবে। এছাড়া হচ্ছে বাধ্যবাধকতা নেই। বাধ্যবাধকতা নেই কিরকম? যেমন হচ্ছে তোমার যে এখান থেকে নিতে হবে, যেমন ধরো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় পল্লী বিদ্যুৎ, আমাদের কি আমরা যদি বিদ্যুতের লাইন নিতে যাই, আমাদের পল্লী বিদ্যুৎ থেকে নিতে হবে। আমরা আর কোথাও থেকে নিতে পারবো? আর কোনো অপশন আছে আমাদের হাতে? নাই। আমরা যদি গ্যাস নিতে যাই, আমাদের তিতাস গ্যাস থেকে নিতে হবে। আমাদের হাতে আর কোনো অপশন আছে? নাই। এই একটা জায়গায় আছে, এখান থেকে গ্যাস নেওয়া। তো এইখানে কি বাধ্যবাধকতা আছে, কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় কি এখানে বাধ্যবাধকতা নাই। এখানে হচ্ছে একাধিক বিক্রেতা আছে। তো এখানে আমার যার থেকে ইচ্ছা আমি তার থেকে পণ্য নেব, আমার যেটা যেখান থেকে সুবিধা আমি ততটুক নেব, সেই দামে নেব, এটা হচ্ছে আমার ইচ্ছা। এটাই হচ্ছে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে হচ্ছে এই সেম জিনিস, যে বেকারত্ব হ্রাস আর কর্মসংস্থান বৃদ্ধি। তাহলে যখনই একটা প্রতিষ্ঠান তৈরি হয়, বা হচ্ছে একটা মালিক তৈরি করে, বা রাষ্ট্র তৈরি করে, যেই তৈরি করুক না কেন, সেখানে কি কর্মসংস্থান তৈরি হয়, কর্মসংস্থান বৃদ্ধি হলে কি বেকারত্ব হ্রাস পায়। তো এটা সব জায়গায় হচ্ছে সেম, এটা কঠিন কিছু না। তো আমরা মিশ্র অর্থ ব্যবস্থাটাও কি 10টা বৈশিষ্ট্য পড়লাম। তো তোমরা হচ্ছে এই সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক, মিশ্র, এই তিনটাই হচ্ছে ভালো করে পড়বা। এই তিনটাই হচ্ছে মূলত বেশি আসে পরীক্ষায়, এবং মাঝে মাঝে যদি ধরো গ অথবা ঘ নাম্বার আসে, তখন এদের হচ্ছে বৈশিষ্ট্য আছে, যে
সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, তারপর হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার পার্থক্যগুলো লেখো বা বৈশিষ্ট্যগুলো লেখো, বা এদের মধ্যে বৈষম্যগুলো কি কি, সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি কি, এই জিনিসগুলো কি প্রশ্ন আসে। সো মিশ্র অর্থ ব্যবস্থা, তারপর হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আমাদের তিনটা শেষ। এরপর আমরা দেখবো হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে আমাদের 4 নাম্বার এবং অর্থ ব্যবস্থার সর্বশেষ টপিক হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে ইসলামিক অর্থ ব্যবস্থাটা কি? যে অর্থ ব্যবস্থা সরাসরি আল্লাহর হুকুম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ ও নির্দেশ ভাবে পরিচালিত হয় তাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলে। তাহলে ইসলামী অর্থ ব্যবস্থাটা কি? যে অর্থ ব্যবস্থা সরাসরি আল্লাহর হুকুম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশের নির্দেশ ভাবে পরিচালিত হয় তাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলে। তো ইসলামী অর্থ ব্যবস্থা কাকে বলে এটা বুঝতে পারছো? এটা হচ্ছে আল্লাহর হুকুমে হয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ এবং উপদেশ দিয়েছেন সেটার উপর নির্ভর করে এই অর্থ ব্যবস্থাটা পরিচালিত হয়। আর এই অর্থ ব্যবস্থাটা সূত্রপাত কোথায় ঘটছে? এটা হচ্ছে মধ্যপ্রাচ্যে ঘটছে। তাহলে মধ্যপ্রাচ্যে কি এটা সূত্রপাতটা ঘটছে ইসলামী অর্থ ব্যবস্থায়। তাহলে আমরা সূত্রপাত ঘটছে এরকম 4টা অর্থ ব্যবস্থা, 4টা দেশ পাইলাম বা 4টা অঞ্চল পাইলাম। সেটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে ধনতান্ত্রিক। ধনতান্ত্রিক কোথায়? ইউরোপে। সমাজতান্ত্রিক কোথায়? রাশিয়াতে। তারপর মিশ্র কোথায়? এশিয়াতে। এবং ইসলামিক কোথায়? এটা হচ্ছে মধ্যপ্রাচ্যে। তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো কোনগুলা? যেগুলো হচ্ছে ইসলামিক দেশ, যেগুলো শরিয়া আইন বলেন যে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে। থেকে অনেকক্ষণ ধরে। Shit. হ্যালো। আচ্ছা, এখন তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? একটু আমাকে কমেন্ট করে জানাও। একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল আমাদের, এখন কি ঠিক আছে? একটু জানাও। এখন কি শুনতে পাচ্ছ? এটা একটু কমেন্ট করে জানাও। ইসমাম হোসেন কইসা শুনি নাই। এখন শুনতে পাচ্ছ? একটু জানাও। আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, এখন ঠিক আছে কিনা দেখো। আচ্ছা, আচ্ছা, সিয়াম বাদশা বলছো হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, আমাকে এখন একটু তোমরা জানাও যে তোমরা কোন পর্যন্ত শুনতে পারছো, তাহলে আমি এরপরে থেকে আবার শুরু করি। আমাকে একটু জানাও তোমরা কোন পর্যন্ত শুনতে পারছো সবাই। হ্যাঁ, বুঝতে পারছি, এখন ঠিক আছে। এখন তোমরা একটু জানাও যে কোন জায়গা থেকে অফ হয়েছে সাউন্ডটা, একটু টপিকটা আমাকে বলো। ইসলামী অর্থ ব্যবস্থা, এটা তোমরা শুনতে পারছো?
আচ্ছা, সিয়াম বলতেছে হচ্ছে, আচ্ছা মধ্যপ্রাচ্য থেকে শুরু। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের আর কমেন্ট করতে হবে না, এখন তোমরা ক্লাস দেখো, আমি বুঝতে পারছি কোথায় থেকে শুরু করতে হবে, আর তোমাদের কমেন্ট করতে হবে না। ঠিক আছে, আমি আরেকবার পড়ে দিচ্ছি ইসলামী অর্থ ব্যবস্থাটা। যে অর্থ ব্যবস্থা সরাসরি আল্লাহর হুকুম ও মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপদেশের নির্দেশ ভাবে পরিচালিত হয় তাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলে। আর এটা সূত্রপাতটা কোথায়? এটা সূত্রপাতটা হচ্ছে মধ্যপ্রাচ্যে। তাহলে এটা সূত্রপাত কোথায় হয়েছে? মধ্যপ্রাচ্যে হয়েছে। তো মধ্যপ্রাচ্যের দেশগুলো কোনটা? যে ইসলামিক দেশগুলো রয়েছে যেমন সৌদি আরব, এই দেশগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। আর এই দেশ থেকে হচ্ছে এই ইসলামী অর্থ ব্যবস্থাগুলো সূত্রপাত ঘটেছে। এবং এই দেশগুলো কি কোরআন বা শরিয়া আইন অনুযায়ী হচ্ছে পরিচালিত হয় রাষ্ট্রগুলো। সেখানে হচ্ছে এই ইসলামী অর্থ ব্যবস্থাগুলো পরিচালিত হয়। আর আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই অর্থ ব্যবস্থায় আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা থাকে এবং কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত হয়। তাহলে ইসলামী অর্থ ব্যবস্থা যখনই আমাদের মাথায় আসবে, আমাদের দুইটা ফ্যাক্ট মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা, আর দ্বিতীয়টা হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা টোটাল চারটা অর্থ ব্যবস্থা পড়লাম। প্রথমটা কি? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এখানে আমরা দেখলাম এটা সূত্রপাত ঘটছে কোথায়? ইউরোপে। এরপর দেখলাম সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এটা সূত্রপাত কোথায়? রাশিয়াতে। এরপর হচ্ছে মিক্স মানে মিশ্র অর্থ ব্যবস্থা, এটার সূত্রপাত এশিয়াতে। এবং হচ্ছে সর্বশেষ ইসলামী অর্থ ব্যবস্থা, এটা সূত্রপাত ঘটছে কোথায়? মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তাহলে আমাদের চারটা অর্থ ব্যবস্থা কি ক্লিয়ার? এই চারটা অর্থ ব্যবস্থা আমাদের ক্লিয়ার হলে এটা একটু কমেন্ট করে জানাও যে ডান। আচ্ছা, আমাদের আরেকটু বাকি আছে, ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমাদের পড়া হয়নি, বৈশিষ্ট্যগুলো। তাহলে ইসলাম অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে কি? পাঁচটা। ইসলাম অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কয়টা? পাঁচটা। তো পাঁচটা কি কি? আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে পরিচালিত। তাহলে ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে পরিচালিত। তার মানে কি? আল্লাহ আমাদের যেটা অর্ডার করছে, যেটা আমাদের নির্দেশ দিছে, যেভাবে নির্দেশ দিছে, এটা হচ্ছে সেভাবে করতে হবে, সেভাবে পরিচালনা করতে হবে। এখানে কোনো ছেড়ছাড় করা বা এটা কম বেশি করা বা এদিক সেদিক করা, কোনো কিছুর করার ক্ষমতা আমাদের হাতে নাই। আল্লাহ যেভাবে বলে দিছে ঠিক সেভাবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আল্লাহ তাআলা হুকুমের মাধ্যমে পরিচালিত। দুই নম্বরে হচ্ছে সকল কিছুর মালিক আল্লাহ। তাহলে আমাদের পৃথিবীতে যা কিছু আছে, এটা কি আর বলতে হবে? যা কিছু আছে একদম আমি সহ আমাদের সবকিছু, এগুলা মালিক কে? আল্লাহ। তো সকল কিছুর মালিক থাকবে কে? আল্লাহ। তিন নম্বরে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে পরিচালিত। আমাদের প্রিয় নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আমাদের যেভাবে নির্দেশ দিছে, যেভাবে শিখাইছে বা যেভাবে বলে গেছেন, সেভাবে হচ্ছে এটা পরিচালিত করতে হবে। তাহলে আল্লাহর নির্দেশ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেভাবে জিনিসগুলো দেখাই দিয়েছেন, বলে গেছেন, সেভাবে হচ্ছে এটা পরিচালিত করতে হবে। চার নম্বরে কি আছে? কোরআনের আলোকে পরিচালিত। তাহলে আমাদের কি কোরআনেও এটা বলা আছে, এটা প্রসেস সম্পর্কে, কিভাবে এগুলো কাজ করে, কিভাবে করতে হবে, কিভাবে এগুলো ঘটবে, কিভাবে এটা পরিচালনা করা যায়, সবকিছুর নিয়ম কারণ এখানে বলা আছে। এবং পাঁচ নাম্বার হচ্ছে হাদিস দ্বারা পরিচালিত। তাহলে হাদিসের মাধ্যমে কি এখানে বলা আছে। তাহলে এই দুইটা জিনিস কাইন্ড অফ একই, যে এখানে কিভাবে করতে হবে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি বলা আছে। সো এটাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে এর মাধ্যমে হচ্ছে আমাদের ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী, এই চারটা অর্থ ব্যবস্থার হচ্ছে আমাদের পড়ানো আজকে শেষ হইলো। এখন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে শুধু জানাও যে ডান, আর হচ্ছে আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হোক।
আচ্ছা, তোমরা সবাই বলতেছো যে সিয়াম বাদশা, চারটাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সবাই বলতেছো ডান ডান ডান। আচ্ছা, তার মানে হচ্ছে চারটা অর্থ ব্যবস্থায় সবাই বুঝতে পারছো, ঠিক আছে, ধন্যবাদ। এখন তাহলে আমরা পরবর্তী আমাদের স্লাইডে যাই। এখন আমরা দেখবো যে সৃজনশীল কিভাবে আসতে পারে। আমরা যে চারটা টপিক পড়লাম, এগুলো তো হচ্ছে আমরা সৃজনশীলের জন্য পড়লাম। যেহেতু আমরা সৃজনশীলের জন্য এটা পড়ছি, তো সৃজনশীল গুলো কিভাবে আসবে আমরা এখন সেটা দেখবো। তোমাদের প্রথমে সৃজনশীল কি আসতে পারে, একটা ধরো ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র অর্থব্যবস্থা কি, মানে হচ্ছে কাকে বলে বা হচ্ছে কি, সংক্ষিপ্ত যেটা 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য এই প্রশ্নটা আসতে পারে। তাহলে ক বিভাগ ক নাম্বারে কি আসতে পারে, ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র ইসলামী অর্থব্যবস্থা কি, এটা হচ্ছে কাকে বলে, সেটা হচ্ছে তোমরা পড়বা। তো এটা হচ্ছে আমরা কিন্তু পড়াইছি। হুম। এরপরে হচ্ছে খ নাম্বারে তোমাদের কি প্রশ্ন আসতে পারে, যে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র অর্থ ব্যবস্থা বলতে কি বোঝো। তাহলে অর্থ ব্যবস্থা কি, যখন বলবে কি তখন হচ্ছে ওই কাকে বলে এটা তোমরা পড়বা। হ্যাঁ, আর হচ্ছে বলতে কি বোঝায়, যখন এই প্রশ্নটা আসবে তখন এটা কি 2 নাম্বারের প্রশ্নের জন্য আসবে। 2 নাম্বারের জন্য আসলে তখন একটু কি তোমাদের 3 বা 4 লাইনের জন্য এটা লিখতে হবে একটু বড় করে। তখন হচ্ছে এটা একটু সামান্য একটু ব্যাখ্যা দিয়ে দিবা, মেইন যে কথাগুলো, যেমন ওই যে তোমাদের 100% মনে রাখতে হবে ওই দুইটা সহ, এবং কোথায় তোমাদের সূত্রপাত হয়েছে এই অর্থ ব্যবস্থাগুলা, ওই দুইটা টপ মেইন ফ্যাক্ট সহ এই জিনিসটা হচ্ছে লিখে দিবা। তাহলে বলতে কি বোঝায় এটার অ্যান্সারটা হয়ে যাবে। এরপর হচ্ছে গ নাম্বারে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র অর্থ ব্যবস্থা বর্ণনা করো। এই যে আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝাইলাম, তোমরা যেটা বুঝলা নিজেরা, নিজেরা যেটা বুঝলা, এবং তোমরা যদি কিছুটা বইয়ের সহায়তা নাও, বই থেকে তোর একটু রিভাইজ করে আরো কিছু জ্ঞান অর্জন করলা, তো এই সর্বোপরি যে জিনিসটা তুমি এই সম্পর্কে বুঝতে পারলা, এই জিনিসটা তুমি হচ্ছে খাতার মধ্যে বর্ণনা করে উপস্থাপন করবা। এটাতেই হচ্ছে তোমার এই বর্ণনাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে হচ্ছে ধনতান্ত্রিকের আসতে পারে, সমাজতান্ত্রিক আসতে পারে, মিশ্র আসতে পারে, ইসলামিক আসতে পারে। যে এই যে কোনো একটার লেখা, যে বললো যে ইসলামী অর্থ ব্যবস্থাটা বর্ণনা করো, বা বললো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বর্ণনা করো, এটা হচ্ছে এইভাবেও আসতে পারে, অথবা দুইটাও আসতে পারে। দুইটা কিভাবে, যে বলতে পারে যে ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বর্ণনা করো, বা হচ্ছে ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার যে পার্থক্যগুলো বা সাদৃশ্যগুলো এটা বর্ণনা করো। এভাবে এই প্রশ্নটা আসতে পারে। তো তোমরা যখন পুরো টপিকটা বলবা, এই সবগুলো কিন্তু তোমাদের মাথায় অটোমেটিক চলে আসবে। আর ঘ নম্বরে তোমাদের প্রশ্নটা কিভাবে আসতে পারে, ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিকের মধ্যে পার্থক্য লেখো। তাহলে আমাদের এই চারটার মধ্যে কিন্তু মেইন হচ্ছে দুইটা। দুইটা কি, ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক, আর মিশ্র তো হচ্ছে এই প্রথম দুইটা নিয়ে মিশ্র। আর ইসলামিক অর্থ ব্যবস্থা এটা তো হচ্ছে ছোট, আর এটা খুব বেশি আসে না, বা আসলেও এটা হচ্ছে খ নাম্বারে আসে। আর ঘ নাম্বারে হচ্ছে মেইনলি হচ্ছে ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক এই দুইটাই আসে, আর এই দুইটার হচ্ছে পার্থক্য চাই। যখন পার্থক্য চাবে তখন হচ্ছে আমরা যে 10টা করে বৈশিষ্ট্য দেখাই দিছি, সূত্রপাত কোথায় এটা দেখাই দিছি, এরপর হচ্ছে দুইটা ফ্যাক্ট যে 100% মনে রাখতে হবে, ওই দুইটা ফ্যাক্ট, এই সবগুলা নিয়ে তোমরা একটা ছক আকারে হচ্ছে সর্বনিম্ন 10টা পয়েন্টে হচ্ছে পার্থক্য গুলো লিখবা। তাহলে দেখবা হচ্ছে 4-এ 4 ইনশাল্লাহ। তাহলে সৃজনশীলে কিভাবে আসবে এটা তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে আমরা পরের স্লাইডে তাহলে যাচ্ছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে বিশেষ নোট কি, উদ্দীপকের বিষয়বস্তু অবশ্যই ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র অথবা ইসলামিক ব্যবস্থা নির্দেশ করবে। তাহলে তোমাদের যে সৃজনশীলটা আসবে সেটার উপরে তো অবশ্যই একটা উদ্দীপক থাকবে। তো উদ্দীপক গুলো তোমাদের এই চারটা যে অর্থ ব্যবস্থা, এই চারটা অর্থ ব্যবস্থারই যে কোনো একটা দেওয়া থাকবে, ঠিক আছে। তো তোমরা যখন এই চারটা সম্পর্কে ভালো করে জানো, তখন তোমরা ওই উদ্দীপকটা পড়লেই বুঝতে পারবে যে এটা কোন অর্থ ব্যবস্থাটা নির্দেশ করতেছে। সেটা খুবই ইজি। আচ্ছা, এখন আমরা হচ্ছে কিছু এমসিকিউ দেখি আমাদের, যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার উদ্ভব কোথায় ঘটছে, এটা কি রাশিয়াতে ঘটছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি শর্টকাটে তোমাদের একটু বলে দিই, ধনতান্ত্রিক কোথায় ঘটছে, ইউরোপে ঘটছে, ইউরোপে, সরি রাশিয়া হবে না, ইউরোপ হবে। তারপর সমাজতান্ত্রিক কোথায় ঘটছে, রাশিয়াতে। আর সর্বোচ্চ মুনাফা অর্জন অর্থব্যবস্থা হচ্ছে কোন উদ্দেশ্য কি সর্বোচ্চ করা হচ্ছে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। তাহলে হচ্ছে এই যে হচ্ছে অ্যান্সার তোমাদের। তো এই জিনিসগুলো হচ্ছে এত ডিটেলসে দেখানোর মতো কিছু নেই, এটা হচ্ছে তোমরা ক্লাস করলে ইজিলি এটা পারবা, খুবই সহজ বিষয়। সো এটা যখন তোমরা স্লাইড পাবা তখন তোমরা নিজেরা এটা পড়ে নিতে পারবা। তো আমরা এমসিকিউ গুলো আর পড়লাম না, কারণ এগুলো আমরা এখন আলোচনা করছি। তো আমরা এখন পড়বো হচ্ছে অর্থনীতির আরো দুইটা গুরুত্বপূর্ণ বিষয়। দুইটা গুরুত্বপূর্ণ বিষয় কি, ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি, এই দুইটা বিষয়। তো ব্যষ্টিক অর্থনীতির মৌলিক বিষয়গুলো কি, অর্থনীতি আওতা এবং এর পরিধি বিস্তৃত, এই বিস্তৃত আওতাকে আলোচনার সুবিধার্থে
ওসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত র্যাগনার ফিশ 1933 সালে অর্থনীতিকে দুটি ভাগে বিভক্ত করেন। রেগনার ফিশ 1933 সালে অর্থনীতিকে দুইটা বিভাগে ভাগ করেন। দুইটা বিভাগ কি কি? একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর একটা সামষ্টিক অর্থনীতি। এর ব্যষ্টিককে বলে হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এবং সামষ্টিককে বলে ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে র্যাগনার ফিশ দুইটা ভাগে ভাগ করছেন। প্রথমটা কি? সামষ্টিক, আরেকটা কি? ব্যষ্টিক। সামষ্টিক আর ব্যষ্টিক, ম্যাক্রো আর হচ্ছে মাইক্রো। তাহলে এটা তোমরা হচ্ছে খাতায় নোট করো যে র্যাগনার ফিশ 1933 সালে অর্থনীতিকে দুইটা অংশে ভাগ করছে। একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। এটা হচ্ছে খাতায় একটু লিখে রাখো। আচ্ছা, ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতির মৌলিক বিষয় কি? ব্যষ্টিক শব্দটি ইংরেজি প্রতিশব্দ মাইক্রো। তাহলে ব্যষ্টিক শব্দটি ইংরেজি প্রতিশব্দ কি? মাইক্রো। মাইক্রো মানে কি? ক্ষুদ্র বা ছোট। ক্ষুদ্র বা ছোট। আর ম্যাক্রো শব্দটা আসছে হচ্ছে গ্রিক শব্দ মিক্রোস শব্দ হতে এসেছে, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র। অর্থনীতির বিভিন্ন বিষয় যখন ক্ষুদ্র ক্ষুদ্র কিংবা এককভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। যেমন একটি দ্রব্যের দাম, একজন ব্যক্তির আয়, একজন ভোক্তার ভোগ ইত্যাদি। তাহলে মাইক্রো শব্দটা কি? এটা হচ্ছে ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয় যখন ধরে একজন ব্যক্তির কথা বলা হয়, একজন ব্যক্তির আয়ের কথা বলা হয়, একজন ব্যক্তির ব্যয়ের কথা বলা হয়, মানে অর্থনীতির ক্ষুদ্র অংশের কথা বলা হয় বা একজনের কথা বলা হয়, তখন এটা হচ্ছে মাইক্রো। মিক্রো হচ্ছে মিক্রোস থেকে আসছে, আর এটা একটা কি? গ্রিক শব্দ। আর মিক্রো অর্থ কি? ব্যষ্টিক। তাহলে ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে ক্ষুদ্র আকারে বোঝাইতে তখন ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে সামষ্টিক। সামষ্টিকের ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো। সামষ্টিকের ইংরেজি প্রতিশব্দ কি? ম্যাক্রো। ম্যাক্রো গ্রিক শব্দ কোথা থেকে আসছে? ম্যাক্রোস থেকে আসছে। গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে ম্যাক্রো আসছে। আর ম্যাক্রো অর্থ হচ্ছে সামষ্টিক। আর ম্যাক্রো অর্থ কি? সামষ্টিক। বিভিন্ন বিষয়গুলো যখন একত্রে কিংবা সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। যেমন দাম, স্তর, জাতীয় আয়, সামগ্রিক ভোগ ইত্যাদি। তাহলে সামগ্রিক বিষয়টা কখন ব্যবহার করা হয়? সামষ্টিক। সামষ্টিক হচ্ছে যখন একাধিক, ধরো একটা দেশের জাতীয় আয়, একটা দেশের জাতীয় ব্যয়, ধরো দাম স্তর মানে প্রতিটা বস্তুর দামের স্তর, যখন একাধিক বিষয় একসাথে বলা হয় তখন এটা হচ্ছে সামষ্টিক বা ম্যাক্রো। আর যখন ক্ষুদ্র ক্ষুদ্র বলা হয় বা একজনের বলা হয় বা ছোট অংশের বলা হয় বা একজন মানুষের বলা হয়, ওটা হচ্ছে মাইক্রো বা ব্যষ্টিক। তাহলে ব্যষ্টিক এবং সামষ্টিক মানে হচ্ছে ম্যাক্রো আর মাইক্রো, এই দুইটা জিনিস ক্লিয়ার। সামষ্টিক হচ্ছে বড় আর ব্যষ্টিক হচ্ছে ছোট। একদম ইজি ভাবে মনে রাখবা, সামষ্টিক মানে বড় আর ব্যষ্টিক মানে ছোট। তো অর্থনীতি যখন বড় আকারে আলোচনা করবে মানে পুরো একটা দেশ নিয়ে, পুরো পৃথিবী নিয়ে, পুরো জাতীয় আয় নিয়ে, একাধিক মানুষের আয় নিয়ে, ব্যয় নিয়ে, সবকিছু নিয়ে আলোচনা করবে তখন এটা সামষ্টিক হবে। আর ব্যষ্টিক কখন হবে? যখন একজন মানুষের কথা বলবে, একজন মানুষের আয়, একজন মানুষের ব্যয় বা ছোট একটা ক্ষুদ্র অংশের, তখন এটা হচ্ছে ব্যষ্টিক। তাহলে সামষ্টিক এবং ব্যষ্টিক এই দুইটা জিনিস ক্লিয়ার? এটা একটু ডান লিখে জানো যে ক্লিয়ার। আচ্ছা, ইয়াসিন মিয়া বলছে স্যার কতক্ষণ সময়? আর বেশিক্ষণ ক্লাস হবে না, সর্বোচ্চ 5 মিনিট ক্লাস আমরা নিব। ঠিক আছে, এরপরে তোমাদের শেষ হয়ে যাবে আজকে ইনশাল্লাহ। আচ্ছা, সবাই তোমরা বুঝতে পারছো? ডান। তাহলে এই জিনিসটা তোমরা হচ্ছে খাতায় নোট করে রাখবা যে সামষ্টিক হচ্ছে ম্যাক্রো, এটা হচ্ছে বৃহৎ অর্থে ব্যবহৃত হয়। আর ব্যষ্টিক হচ্ছে ক্ষুদ্র, হচ্ছে মাইক্রো, এটা হচ্ছে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। এটা হচ্ছে নোট করে রাখবা যেন এটা সবসময় পরীক্ষায় মাথায় থাকে। এটা কিন্তু পরীক্ষার হলে কি ছেলেমেয়েরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে কনফিউজ করে ফেলে নিজেদের মধ্যে যে কোনটা বড় কোনটা ছোট, ব্যষ্টিক কখন হবে বা সামষ্টিক কখন হবে, এই জিনিসগুলো ওদের মাথায় থাকে না। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখানে এমসিকিউ দেখতে পারতেছি যে ম্যাক্রো অর্থ কি। তো এমসিকিউ আমরা এত বিশ্লেষণ এখন যাব না, এগুলো খুব ইজি জিনিস। তো ম্যাক্রো অর্থ কি? এই যে বৃহৎ। তারপর হচ্ছে মাইক্রো অর্থ, এটা কি কোন ভাষা থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে আসছে। আর হচ্ছে ম্যাক্রো কোন শব্দ থেকে আসছে?
ম্যাক্রোস থেকে আসছে। ম্যাক্রো কোন শব্দ থেকে আসছে? ম্যাক্রোস থেকে আসছে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা পড়ে নিবা, যখন আমরা স্লাইডগুলো তোমাদের দিয়ে দিব এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো পড়ে নিবা। তো আজকে তোমাদের হচ্ছে আমরা কি কি পড়াইলাম, তোমাদের সৃজনশীলের জন্য আমরা অর্থনৈতিক অর্থব্যবস্থার 4টা টপিক, সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক, মিশ্র, ইসলামিক অর্থব্যবস্থা, এই 4টা জিনিস পড়াইলাম। এবং হচ্ছে তোমাদের সামষ্টিক এবং ব্যষ্টিক, এই দুইটা অর্থনীতির যে দুইটা অংশ, সামষ্টিক এবং ব্যষ্টিক, এই দুইটা জিনিস সম্পর্কে আমরা হচ্ছে তোমাদের বললাম। সো এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার? এই জিনিসগুলো যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে একটু ডান লিখে জানাও। আর যদি এই টপিক গুলোর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদের হচ্ছে এখন অ্যান্সার দিচ্ছি। আর এই বিলা স্যার ক্লাস শেষ করে দেন আমাদের সময়। হ্যাঁ ভাইয়া, এখনই ক্লাসটা শেষ হয়ে যাবে। শাওন হোসেন স্যার, এটা কি আরেকটা সিকিউর টপিক? হ্যাঁ ভাই, এটা আরেকটা সিকিউর টপিক। এটা হচ্ছে তোমার দ্বিতীয় মানে 2 নাম্বার সৃজনশীলের জন্য টপিক। আচ্ছা সিয়াম বাচ্চা স্যার, আপনার নামটা জানলাম না। আপনার নাম হচ্ছে অদ্রি ইসলাম সাম্য। স্যার মুদ্রাস্ফীতিটা বুঝাই দেননি। জিন্নুর ইসলাম। আচ্ছা মুদ্রাস্ফীতি, আচ্ছা তোমাদের যেহেতু এই টপিক সবগুলো পড়ানো শেষ, এখন শুধু মুদ্রাস্ফীতিটা সম্পর্কে তোমরা জানতে চাচ্ছ, তো মুদ্রাস্ফীতিটা তোমাদের জানাও, একটু বুঝাই দিচ্ছি। আচ্ছা, মুদ্রাস্ফীতি কখন ঘটে? যখন একটা দেশের, প্রতিটা দেশে কি একটা বাজেট থাকে, তো ওই বাজেটের উপর নির্ভর করে দেশের যে কেন্দ্রীয় ব্যাংক গুলো থাকে, ওই ব্যাংক গুলো হচ্ছে তাদের রিজার্ভের যে গোল্ড গুলো থাকে বা ডলার থাকে, ওই ডলার অনুযায়ী তারা হচ্ছে তাদের দেশের যে মুদ্রা, আমাদের দেশের যে মুদ্রাটা যেমন হচ্ছে টাকা, এই টাকা আমাদের দেশটা ধরো কি পরিমাণ ছাপাইতে পারবে, সে কি তার ইচ্ছা মতো হাজার হাজার কোটি টাকা ছাপাইতে পারবে আমাদের কেন্দ্রীয় ব্যাংক? না, সেটা কখনো পারবে না। সেটা করলে কি হবে? সেটা করলেই হচ্ছে মুদ্রাস্ফীতি হবে। তো এই কতটুকু টাকা ছাপানো যাবে, এটা কি একটা লিমিট আছে বা এটা একটা মানদণ্ড আছে। ওই মানদণ্ডের উপরে উঠে যখন অতিরিক্ত অর্থ ছাপানো হয় বা হচ্ছে বাজারে ছাড়া হয়, তখনই হচ্ছে মুদ্রাস্ফীতিটা দেখা দেয়। আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু 2 মিনিট একটু অপেক্ষা করি, তারপরে ক্লাসটা শেষ করে দিচ্ছি তোমাদের মুদ্রাস্ফীতিটা বলে, ঠিক আছে? সিয়াম বাসা স্যার, আমাদের দেশে তো মিশ্র অর্থ ব্যবস্থা। হ্যাঁ ভাইয়া, আমাদের দেশে মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান। আর মিশ্র অর্থ ব্যবস্থায় কি অতিরিক্ত পরিমাণে দুর্নীতি হয়, এই জন্য আমাদের দেশে দুর্নীতিও বিদ্যমান। শাওন হোসেন স্যার, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি কি আরেকটা সৃজনশীলের টপিক? না ভাইয়া, এই 4টা অর্থ ব্যবস্থা আর সামষ্টিক ব্যষ্টিক, এই দুইটা হচ্ছে তোমাদের ধারণা দেওয়া হয়েছে আজকে। তো এই দুইটাও হচ্ছে মাঝে মাঝে খ নাম্বারের প্রশ্ন আসে যে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে বা সামষ্টিক অর্থনীতি কাকে বলে। এর জন্য একসাথেই হচ্ছে এই 6টা টপিকের ধারণা দেওয়া। এই 6টাই হচ্ছে একটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা তোমরা অনেকে নামাজে যাচ্ছ বলবে, তাহলে আমিও নামাজে যাব। সো তাহলে আমি তোমাদের মুদ্রাস্ফীতিটা দেখায়া শেষ করে দিচ্ছি, ঠিক আছে? সো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে একটা দেশ কি তার ইচ্ছা মতো অর্থ ছাপাইতে পারবে না, যখন সে ছাপাবে তখন হচ্ছে মুদ্রাস্ফীতিটা দেখা দিবে। তো কখন দেখা দিবে? যখন হচ্ছে একটা পণ্য কেনার জন্য সে পণ্যের তুলনায় যে অর্থটা তুমি ব্যয় করবে, সে ব্যয়ের যে পরিমাণটা যেটা তখন অতিরিক্ত হয়ে যাবে, মানে তোমার টাকার যে মানটা সেই মানটা কমে যাবে, তখনই হচ্ছে মূলত মুদ্রাস্ফীতিটা দেখা যায়। যেমন ধরো আমাদের দেশে ধরো 5টা আম উৎপাদন হইলো, হ্যাঁ, কারণ 5টা আমের দাম ধরো 2 টাকা করে। 2 টাকা করে কয়টা? 5টা আমের দাম হচ্ছে 10 টাকা হয়। 5টা আমের দাম কত হয়? 10 টাকা হয়। এখন তুমি একটা আম হচ্ছে 2 টাকা দিয়ে কিনতে পারতেছো। এখন ধরো আমাদের দেশে সরকার এমন টাকা ছাপাইলো যে সবার কাছে হাজার হাজার কোটি টাকা। তো হাজার হাজার কোটি টাকা বাড়াইলে কি
তাদের কি ক্রয় ক্ষমতা সবারই বাইরে যাবে না? এখন ধরো একজন এসে বললো যে আমি 5টা আম 100 টাকা দিয়ে কিনে নিব, তখন আরেকজন এসে বললো আমি 1000 টাকা দিই, আমাকে দিয়ে দেন। তখন কি একটা কারাকারি লেগে যাবে না? তখন সে কি করবে, যে বিক্রেতা আছে সে হচ্ছে এটার দামটা বাড়াই দেবে। তখন সেই 2 টাকার দামের জিনিস করবে কি, 1000 টাকায় বিক্রির চেষ্টা করবে। এই যে 1000 টাকায় বিক্রি করার চেষ্টা করলো, এবং মানুষের সবার কাছে তো তখন অনেক পরিমাণে অর্থ আছে, তখন কি সবাই এটা কেনারও ক্ষমতা আছে। সবাই তখন ধরো 1000 টাকায় এই আমগুলা কিনলো 5টা আম। তো যে 5টা আম সবাই 10 টাকা দিয়ে কিনতে পারতো, এই অতিরিক্ত টাকার জন্য সবাইকে এখন 1000 টাকা দিয়ে কিনতে পারতেছে। এর ফলে কি হইতেছে, যে 5টা আমের দাম কিন্তু প্রকৃত মূল্য 10 টাকা, কিন্তু তুমি 1000 টাকা দিয়ে কিনতেছো। তার মানে কি, এই যে তুমি যে বাড়তি 990টা টাকা দিলা, এই টাকার কি কোনো ভ্যালু আছে? এই টাকা তুমি খামাখা দিলা না, এই টাকার কি কোনো ভ্যালু থাকলো? থাকলো না। এই যে টাকার ভ্যালুটা যে কমে গেল, এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতিটা কখন ঘটে? যখন হচ্ছে একটা দেশে তার নির্দিষ্ট যে পরিমাণ অর্থ ছাপানো প্রয়োজন বা সে ছাপাইতে পারবে, তার থেকে বেশির তুলনায় সে অতিরিক্ত অর্থ ছাপায়, এবং সাধারণ মানুষের কাছে অতিরিক্ত লিকুইড মানি চলে আসে, এবং তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, এবং দ্রব্যমূল্য অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়। তখন কি তারা কম দামীয় পণ্য অতিরিক্ত দামে হচ্ছে কেনার জন্য প্রস্তুত থাকে। আর তখন বিক্রেতাও সেই পণ্যটার দাম অতিরিক্ত পরিমাণে বাড়ায় দেয়। এর ফলে তুমি ওই অতিরিক্ত দাম বাড়ানো পণ্যটা যে অতিরিক্ত পরিমাণ টাকা দিয়ে কিনতাছো, এর ফলে তুমি যে বাড়তি অংশ টাকাটা দিতেছো, এটার যে ভ্যালুটা কমে গেল, এটাই হচ্ছে মূলত মুদ্রাস্ফীতি। আর মুদ্রাস্ফীতি একটা দেশের জন্য ভয়ঙ্কর একটা জিনিস, অর্থনীতির জন্য এটা একটা দেশকে ধ্বংস পর্যন্ত করে দিতে পারে। তো এটা হচ্ছে আমি তোমাদের একদম জাস্ট সিম্পল, একদম সর্বোচ্চ ইজি ভাবে হচ্ছে মুদ্রাস্ফীতিটা বুঝাইলাম। এটা কিন্তু একটা বিস্তর চ্যাপ্টার রয়েছে অনার্সে, আর এটা কিন্তু খুবই টাফ একটা, কঠিন একটা জিনিস। সো আমি তোমাদের জাস্ট সহজভাবে বোঝানোর জন্য ছোট্টভাবে একদম সহজভাবে হচ্ছে বলার চেষ্টা করলাম, এই একটা এক্সাম্পল দিয়ে। জানি না কতটুকু বুঝতে পারছো, ইনশাল্লাহ বুঝতে পারবা। আর দরকার হলে পরের একটা ক্লাসে তোমাদের মুদ্রাস্ফীতি নিয়ে আমরা পড়াবো, ঠিক আছে? হ্যাঁ, এই যে আকারে বলছে অর্থের মূল্য কমে যাওয়া হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি পাকে মুদ্রাস্ফীতি। হ্যাঁ, এটা হচ্ছে আর কি সংক্ষিপ্ত কাকে বলে, সেটা হচ্ছে অ্যান্সারটা, যে মুদ্রার দাম কমে যায় এবং দ্রব্যমূল্য হচ্ছে বৃদ্ধি পায়। এর ফলে যে অতিরিক্ত টাকাটা তুমি প্রদান করতেছো, এটার যে ভ্যালুটা কমে গেল, এটাই হচ্ছে মূলত মুদ্রাস্ফীতি, ঠিক আছে? আচ্ছা সিয়াম স্যার, এই অধ্যায় থেকে একটা কমন কোশ্চেন আসে, তা হচ্ছে উদ্দীপকের নিচে কোন অর্থ ব্যবস্থা বেশি ভালো? হ্যাঁ, কোন অর্থ ব্যবস্থা বেশি ভালো, তাহলে তোমাদের কোনটা মনে হয়, কোনটা অর্থ ব্যবস্থা বেশি ভালো? আচ্ছা, তোমাদের মুদ্রাস্ফীতিটা বুঝাই দিছে, এবং আমাদের ক্লাস কিন্তু অলরেডি শেষ, তো তোমাদের কোনো কোশ্চেনও নাই। আর 1 মিনিট আমি সময় নিচ্ছি, যে তোমার আর কোনো কোশ্চেন যদি থাকে তাহলে বলো, আর না হলে হচ্ছে আমরা এখন ক্লাসটা শেষ করব, ঠিক আছে? হ্যাঁ, তোমাদেরও মুদ্রাস্ফীতি অধ্যায় আছে, তখন এটা তোমাদেরও পড়ানো হবে। আমি তোমাদের বলেছি হচ্ছে অনার্স আরো বিস্তৃত ভাবে আছে, আমি সেটা কথা বলছি, তোমাদেরও আছে, তবে এখানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে দেওয়া। মির্জা সোয়া স্যার, আপনি যে 4টা অর্থ ব্যবস্থার 10টা বৈশিষ্ট্য দেন, সেটা লিখলে কি আমরা ফুল মার্ক পাবো? হ্যাঁ, তুমি 4টা, যে 10টা আমি বৈশিষ্ট্য দিছি, শুধু 10টার নাম লিখে দিলে হবে না, ওইটার সাথে 1 লাইন বা 2 লাইন করে একটু ব্যাখ্যা লিখে দিতে হবে, তাহলে তুমি ফুল মার্ক পাবা ইনশাল্লাহ। তুমি যদি শুধু 10টা লিখে দাও, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবা না, কম নাম্বার পাবা। ওই ওই টপিক গুলার সাথে হচ্ছে 1 বা 2 লাইন হচ্ছে ব্যাখ্যা দিয়ে দিতে হবে, যেটা আমি তোমাদের বুঝাইছি ওইভাবে হচ্ছে ব্যাখ্যা দিয়ে দিবা, তাহলে হচ্ছে ইনশাল্লাহ ফুল মার্ক পাবা। আচ্ছা, তোমাদের তাহলে আর কারো কোশ্চেন নেই, তোমরা জানাচ্ছ যে শেষ করে দেন, ঠিক আছে ভাইয়া। তাহলে আশা করি তোমরা অধ্যায়টা বুঝতে পারছো। আর হচ্ছে তোমাদের স্লাইডটা দেওয়ার পর তোমরা হচ্ছে এমসিকিউ গুলো আর এখানে সৃজনশীলের যেটা আমি দেখাই দিলাম, এভাবে হচ্ছে তোমরা সৃজনশীলটা নিজেরা করার ট্রাই করবে, এবং কয়েকজন যদি করে হচ্ছে পোস্ট করো, এবং পোস্ট করার নিয়মটা কি, তোমার নামটা লিখবা, ক্লাসের নাম লিখবে, এবং এডুকেটর তার নাম লিখবে, এবং কত নাম্বার ক্লাস, ইকোনমিক্স সেকেন্ড ক্লাস, এটা লিখে হচ্ছে তোমরা ওই খাতায় লিখে পোস্ট করবা। ইনশাল্লাহ আমি দেখে তোমাদের বলবো কেমন হয়েছে। তোমরা এটা হোমওয়ার্কটা দিবা সবাই, ঠিক আছে? আচ্ছা, তৌফিক বলছো মুদ্রার মান বাড়ে কিভাবে? আচ্ছা, মুদ্রাস্ফীতি হইলে মুদ্রার মান বাড়ে না, মুদ্রাস্ফীতি হইলে মুদ্রার মান হচ্ছে কমে। আর যদি দ্রব্যস্ফীতি হয় তখন হচ্ছে মুদ্রার মান বাড়ে।
মুদ্রাস্ফীতি আর দ্রব্যস্ফীতি এই দুইটা হচ্ছে কি বিপরীত জিনিস, একটা কমলে আরেকটা বাড়ে, আরেকটা বাড়লে আরেকটা কমে। এটা হচ্ছে দুইটা আলাদা টপিক। পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে হোমওয়ার্কটা জমা দিবা ইনশাআল্লাহ, আর পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবা। তো আজকের মতো আমরা ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।